বিশাল একটা সাপ। সাপের চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। এত বড় সাপ আমি জীবনেও দেখিনি। কথাটা বলে রহিম চাচা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। রহিম চাচা কোন সাপের কথা বলেছে জানেন? সেটা কোনো সাধারণ সাপ নয়, ওটা নাগিন। 150-200 বাড়ি নিয়ে আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট নদী। গ্রামের একদিকে জঙ্গল, অন্যদিকে ফসলি জমি। বেশ কিছুদিন আগের কথা, রাত 1টা কি 2টা হবে। আমার ঘুম ভেঙে যায় একটা শোষো আওয়াজে। এরকম আওয়াজ কোথা থেকে আসছে এটা দেখতে চোখ খুললাম। চোখ খুলতেই আমার হার্ট অ্যাটাক হবার অবস্থা। আমি বিছানায় শুয়ে আমার চারিদিকে গোল করে বিশাল আকারে একটা সাপ আমাকে পেঁচিয়ে শুয়ে আছে। এই দৃশ্য দেখে নিজেকে যেন বিশ্বাস করতে পারছি না। এদিকে আমি জেগে যাওয়ায় সেই সাপটা মাথা তুলে আমার দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল এই বুঝে আমাকে গিলে খাবে। ভয়ে কাঁপতে লাগলাম, চিৎকারও দিতে পারছি না। কি করব ভেবে না পেয়ে সাহস করে একটা চিৎকার দিলাম। আমার চিৎকারে মা বাবা দরজার সামনে এসে দাঁড়ায়, আওয়াজ করতে লাগলো আর বলতে লাগলো, নিশাদ বাবা কি হয়েছে, দরজা খোল। মা বাবার কথায় আওয়াজ পেয়ে আমাকে পেঁচিয়ে থাকা সাপটা জানালা দিয়ে দ্রুত বেরিয়ে গেল। সাপটা চলে যাওয়ায় আমি দৌড়ে দরজাটা খুলে মা বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা সাপ সাপ। বাবা বলল, কোথায় সাপ? একটু আগে এখানে ছিল, আমাকে পেঁচিয়ে ধরে। সাপটাকে দেখেই তো চিৎকার দিলাম। মা বলল, কি বলিস দেখি তো। এই বলে মা খাটের নিচে তাকিয়ে দেখলেন। তখন আমি বললাম, খাটের নিচে নেই, জানালা দিয়ে চলে গেছে। বাবা এত বড় সাপ আমি জীবনে দেখিনি, অনেক বড়। সাপটার চোখগুলো জ্বলজ্বল করছে। বাবা বলল, তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে। তুই না বললি অনেক বড় সাপ? এত বড় সাপ এই ছোট জানালার ফাঁক দিয়ে বাইরে গেল কিভাবে? তাই তো, কিন্তু বাবা আমি তো দেখেছি সাপটা এই জানালা দিয়ে বাইরে গেছে। এসব বাদ দে তো, ভয় পাস না। তোর কোনো ক্ষতি করেনি তো? কামড় দিয়েছে নাকি? আমি বললাম, না বাবা, কামড় টামড় দেয়নি। দরজা লাগিয়ে ঘুমা, এটা হয়তো তোর মনের ভুল। এই কথাটা বলে মা বাবা রুমে চলে গেলেন। আমি দরজাটা লাগিয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম, এটা কি ঘটলো? আমি কি ভুল কিছু দেখলাম? না, ভুল না, ঠিকই তো দেখেছি। এত বড় সাপ জানালার এত ছোট ফাঁক দিয়ে বাইরে গেল কিভাবে? এইভাবে জানালার কাছে গিয়ে বাইরে তাকালাম, কিন্তু না, বাইরে তো কিছুই নেই। মনে যখন একবার ভয় ঢুকেছে তখন কি এত সহজে সে ভয় কাটে? সেই রাতটা ভয়ে আর ঘুমায়নি, জেগে কাটিয়ে দিয়েছি। যাই হোক, এভাবে সেই রাতটা কেটে গেল। পরের দিনটাও ভালোই কেটে গেল। পরের রাতে আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটল। ঘুম থেকে জেগে দেখি সেই সাপ আমাকে পেঁচিয়ে শুয়ে আছে। গত রাতের মতো এবারও চিৎকার দিই। এবার আমার মা বাবা সহ আশপাশ গ্রামবাসী অনেকেই আসে আমার চিৎকারে। সবাই এসে জিজ্ঞেস করায় আমি সব ঘটনা ওদের খুলে বলি, কিন্তু দুঃখের বিষয় হলো আমার কথা কেউ বিশ্বাস করে না, যে যার মতো চলে যায়। এর ঠিক 2 রাত পর এই রহমত চাচা, যার কথা গল্পের শুরুতে বলেছিলাম, তিনি ওই সাপটাকে দেখে চিৎকার দেন। ওনার চিৎকারে গ্রামের অনেকে ওনার কাছে দৌড়ে যান। তখন রহিম চাচা বলেন, বিশাল একটা সাপ, সাপের চোখ দুটো জ্বলজ্বল করছে। এত বড় সাপ আমি জীবনে দেখিনি। কথাটা বলে রহিম চাচা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। সবাই মিলে রহিম চাচাকে ধরে জ্ঞান ফেরানোর পর রহিম চাচা বলেন, আমি বাথরুম যাবার জন্য বাইরে গিয়েছিলাম। হঠাৎ পাশের ঝোপের ওদিক থেকে শোষো আওয়াজ আসতে থাকে। আওয়াজটা শুনে আমি ওইদিকে যেতেই এত বড় সাপটাকে দেখেছি। রহিম চাচার মুখে কথাটা শুনে একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে, নিশাদ তাহলে ঠিক বলেছে। ঠিক নয় তো কি? আমার কথা তো কেউ বিশ্বাস করেননি, এখন বিশ্বাস হলো তো? আমার কথা শুনে গ্রামের কজন ঠিক করলেন সকাল হতে একজন সাপুড়েকে গ্রামে নিয়ে আসা হবে। এই কথাটা বলে সবাই যে যার মতো বাড়িতে চলে গেলেন। পরের দিন সকালে গ্রামের কয়েকজন মিলে একজন সাপুড়িকে গ্রামে নিয়ে আসলেন। সাপুড়ে গ্রামে আসায় সবাই এক জায়গায় জড়ো হলেন। এদিকে সবাইকে এক জায়গায় জড়ো হতে দেখে গ্রামের মেম্বার উনি সবাইকে জিজ্ঞেস করলেন, সবাই এক জায়গায় কেন, কারণ কি? মেম্বারের কথা একজন সব ঘটনা মেম্বারকে খুলে বললেন। সব ঘটনা শুনে মেম্বার সেই সাপুড়িকে বললেন, সাপুড়ে দেখো তো সবাই কি বলে, হঠাৎ গ্রামে সাপের আবির্ভাব হলো কিভাবে? সাপুড়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না মেম্বার সাহেব, আমি আপনাদের সব সমস্যার সমাধান করে দিব। কোনো সাপ থাকবে না আপনাদের গ্রামে। আমরাও তো এটাই চাই। এখন 2-1 সাপটাকে দেখেছে, কয়দিন পর তো সবাই দেখবে। আর সাপ তো এমনি এমনি ঘুরে বেড়াবে না, মানুষকে ছোবল দিয়ে মেরে ফেলবে। সাপুড়ে বলল, সেই সুযোগ আর সে পাবে না। সবাই শোনেন, আমি আপনাদের গ্রামে আসলাম, এসে গ্রামটা ঘুরে দেখে আর আপনাদের মুখে বর্ণনা শুনে যা বুঝলাম সেটা শুনলে অনেকে ভয় পেতে পারেন, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আমি তো আছি। সবাই শোনেন, আপনাদের গ্রামে যে সাপটা আছে এটা কোনো সাধারণ সাপ না, এটা হলো নাগিন। নাগিন? সাপুরের মুখে কথাটা শুনে গ্রামের সবাই ভয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে নিজেদের মতো কথা বলতে লাগলো। সবার কথা শুনে মেম্বার সাহেব বললেন, সাপুরে, আমাদের গ্রামে হঠাৎ নাগিন আসলো কোথা থেকে? এগুলো তো আমার বাপদাদাদের মুখে শুনতাম, নাগনাগিনীর কথা। এখন এটার সমাধান কি সেটা বলো। আমি গ্রামের মেম্বার, গ্রামের সবার ভালো মন্দ তো আমাকে দেখতে হবে। সাপুরে বলল, আপনি কোনো চিন্তা করবেন না মেম্বার সাহেব। সবাই শোনেন, আমি আজকে রাতটা আপনাদের গ্রামে থাকব। আজ রাতে সন্ধ্যার পর কেউ বাইরে বের হবেন না, কোনো প্রকার আওয়াজ শুনলেও বাইরে আসবেন না।
আমি আজ রাতে সে নাগিনকে ধরব। কাল সকালে সবাই আবার এইখানে একত্র হবেন। এখন সবাই চলে যান। সাপুরের কথা শুনে আমার বাবা ওনাকে বললেন, সাপুরে সেটা না হয় বুঝলাম, আমার ছেলের কি হবে? রহিম তো সাপটাকে দেখেছে, কিন্তু সেই সাপটা মানে নাগিন তো আমার ছেলের রুমে আসে, ওকে পেঁচিয়ে শুয়ে থাকে। আপনি কোনো চিন্তা করবেন না, আজকের পর থেকে এই সমস্যা আর হবে না। আপনারা এখন চলে যান, আমাকে আমার কাজ করতে দেন। যাই হোক, সাপুরের কথায় আমরা সবাই সেখান থেকে যে যার মতো বাড়িতে চলে আসলাম। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, এভাবে দিনটা কেটে গেল। সাপুরের কথা মতো সবাই সন্ধ্যা হতেই সবাই দরজা দিয়ে শুয়ে পড়লেন। এদিকে আমার মনে তখনও ভয়। পরপর 2 রাত সেই সাপটাকে মানে নাগিনকে দেখেছি আমারই সঙ্গে আমাকে পেঁচিয়ে শুয়ে থাকতে। সাপুরে তো বলল কোনো সমস্যা হবে না, তবুও মনের মধ্যে ভয় থেকে যায়। এত মানুষ থাকতে নাগিন হঠাৎ আমার পেছনে লাগলো কেন? আমার কাছে আসে কেন? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আগের 2 রাতের মতো এবারও মাঝরাতে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতেই আমি আবারও সেই নাগিনকে আমার রুমে দেখলাম, কিন্তু এবার আমার কাছে না, আমার থেকে একটু দূরে ফনা তুলে আমার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে দিলাম এক চিৎকার। আমার চিৎকারে মা বাবা রুমে আসলেন। আজ আর ভয়ে আশেপাশে কেউ আসলেন না। বাবা রুমে আসতে আমি সব ঘটনা খুলে বললাম। সাপুরে তো বলল সমস্যা হবে না, তবুও কেন নাগিন আমার রুমে? বাবা আমাকে শান্ত করে বলল, ভয় পাস না বাবা, সকাল হোক, সকাল হলে দেখি সাপুরে কি ব্যবস্থা করে। বাবার কথায় সাহস পেয়ে আর একা ঘুমায়নি। সে রাতে বাবা আমার সাথে ঘুমিয়েছে। সবার শুধু অপেক্ষা সকাল হবার। সকাল হতেই গ্রামের 2-3 জনের চিৎকারে গ্রামের সবাই আবার একত্র হলেন। একত্র হবার পর মেম্বার জিজ্ঞেস করলেন, কি সমস্যা, চিৎকার করছো কেন? মেম্বারের কথায় সেই 2-3 জন বলল, সর্বনাশ হয়েছে মেম্বার সাহেব, সাপুরে বেঁচে নেই, উনি মরে পড়ে আছেন নদীর পাড়ে। কি, সাপুরে মারা গেছে? ওই 2-3 জনের কথায় সবাই দৌড় দিয়ে নদীর পাড়ে গিয়ে দেখলেন ঠিকই সাপুরে বেঁচে নেই, মরে পড়ে আছে। ওনার পুরো শরীর কালো হয়ে আছে, দেখে মনে হচ্ছে ওই নাগিন ছবল দিয়ে মেরেছে। সাপুরে মারা যাওয়ায় গ্রামের সবাই অবাক। ভাবলাম কি আর হলো কি, সাপুরে নিয়ে আসলাম সাপ তাড়ানোর জন্য, এখন সাপুরে নিজেই মারা গেল। গ্রামের সবার মাঝে ভয়ের ছাপ। কি থেকে কি হয়ে গেল? এমন ঘটনায় মেম্বার সাহেব গ্রামের সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই শোনো, আমরা সাপুরে নিয়ে আসছি সেই নাগিনকে ধরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা আর হলো না। উল্টো সেই নাগিনই হয়তো সাপুরেকে মেরে ফেলল। সাপুরে আর বেঁচে নেই, ওনার পরিবারকে খবর দিয়ে লাশ পাঠানোর ব্যবস্থা করি। মেম্বারের কথায় গ্রামের 2-1 বলল, মেম্বার সাহেব, তাহলে এখন উপায় কি? আমরা কি কাজবাজ করব না? সন্ধ্যায় বা রাতে বাজার করে বাড়িতে ফিরবো না? ওই নাগিনের ভয় তো আমরা কিছুই করতে পারি না। সেটা ঠিক বলেছ। শোনো, সাপুরে তো নেই, মারাই গেল। এখন আজকে তো আর অন্য সাপুরে খোঁজ করা সম্ভব না। সবাই বাড়িতে যাও, যে যার মতো কাজ করো। যদি আজ রাতে বা সামনে 2-3 রাতের মধ্যে সেই নাগিনকে কেউ দেখো, তাহলে আমরা নতুন কোনো সাপুরেকে নিয়ে আসবো, ঠিক আছে? এখন সবাই চলে যাও। মেম্বারের কথায় সবাই চলে গেলেন। এদিকে আমি চলে গেলাম আমার বন্ধু সুমনের সাথে দেখা করতে। ওর সাথে দেখা হতে সুমন বলল, কিরে নিশাদ, এসব কি শুনছি? তোদের গ্রামে নাকি সাপের আবির্ভাব হয়েছে? আরও শুনলাম সেটা নাকি নাগিন। নাগিন নাকি তোর কাছে আসে? হ্যাঁ রে, তুই ঠিকই শুনেছিস। 3 দিন ধরে এই অবস্থা। নাগিনের জ্বালায় একটা সাপুরে নিয়ে আসছি। নাগিনের তো কিছু হলোই না, উল্টো সাপুরেকে ছবল দিয়ে মেরে ফেলল। গ্রামে এত মানুষ থাকতে নাগিন আমার পেছনে কেন যে লাগলো? সুমন বলল, আহা নিশাদ, নাগিন মনে হয় তোর প্রেমে পড়েছে। তুই তো আর সাধারণ কেউ না, এখন থেকে তুই নাগরাজ। কেমন আছিস নাগরাজ? দূর, মজা করিস না, আমার অবস্থা ভালো না। শোন, তোকে একটা কথা বলি, একটা জিনিস ভেবে দেখ, নাগিনটা তোকে যদি পছন্দ না করতো তাহলে তোর কাছে আসে কেন? আর তোর কাছে এসে তোকে পেঁচিয়ে শুয়ে থাকে, কিন্তু তোর কোনো ক্ষতি করে না। তার মানে তোকে মারতে নয়, ভালোবাসে তাই আসে। কি বলিস, নাগিন আমাকে ভালোবাসতে আসবে কেন? সেটা তো জানি না ভাই। আচ্ছা এসব বাদ দে, আজকে রাতে দেখা করিস তো, এক জায়গায় যাব। কোন জায়গায়? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি তাই না? হ্যাঁ। দাঁত খেলাবি না, আমি পারবো না। কদিন আগেই তো গেলাম। রাতের বেলা জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকতে হয়, এসব ঝামেলায় আর যাব না। যেতে হয় তুই একা যা। না করিস না ভাই। আরে পাগল, জানিস তো আমাদের গ্রামের অবস্থা, সন্ধ্যা হলে কেউ বাইরে বের হয় না। আমাকে কি মা বাবা বাইরে যেতে দিবে নাকি? নাগিনের ভয়ে বল, আমি আজ যেতে পারবো না, যেতে হলে একা যাবি। ঠিক আছে, তাহলে তাই করব। আচ্ছা এখন বাড়িতে যা, আর সাবধানে থাকিস। কিছু ঘটলে আমাকে কল করে জানাস, কেমন? হ্যাঁ ঠিক আছে, যা। বন্ধু সুমনের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সে রাতের ঘটনা। ভয়ে রুমের লাইট অফ করতে মন চায় না। কি জানি ওই নাগিন আমার কাছে চলে আসে যদি। এদিকে আমার এই অবস্থা দেখে বাবা আমার সাথে আমার পাশেই বেশ কিছুক্ষণ থাকলেন। বেশ কিছুক্ষণ থাকায় নাগিনকে দেখতে না পেয়ে বাবা তার রুমে গিয়ে শুয়ে পড়লেন। এদিকে মনের মধ্যে ভয় নিয়ে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম আসার ঠিক পরপরই সেই নাগিন এসে হাজির। আগেরবারের মতো সেই নাগিন আমার রুমে আমার পায়ের কাছে এসে ফনা তুলে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। নাগিনকে দেখে চিৎকার দিতে যাব, ঠিক তখনই নাগিন আমারই সামনে একটা সুন্দরী মেয়ের রূপে রূপান্তরিত হলো। এটা কিভাবে সম্ভব? আগে মানুষের মুখে শুনেছি, মুভিতে দেখেছি, কিন্তু এবার সামনাসামনি দেখেছি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। অবাক হয়ে ভয়ে ভয়ে বলে উঠলাম, কে আপনি? নাগিন বলল, 3 রাত আমাকে দেখে কি বুঝুনি আমি কে? আমি নাগিন। আমার কাছে কি চান আপনি? দেখুন, আমি আপনার কোনো ক্ষতি করিনি, আপনিও আমার কোনো ক্ষতি করবেন না, চলে যান আপনি।
আরে ভয় পেও না, আমি তোমার বা তোমার পরিবারের কিচ্ছু করব না। তুমি আমার কথা শোনো। কি শুনবো? আমার ভয় করছে। ভয়ের কিচ্ছু নেই, আমার প্রতি বিশ্বাস রাখো। আমি তোমার কাছে আসি তোমাকে ভালো লাগে তাই। তোমাকে কিছু করব না। আমাকে ভালো লাগে মানে? আপনি তো নাগিন, আপনার নাগরাজ কই? নাগিনের সাথে তো নাক থাকে। হ্যাঁ থাকে, কিন্তু সেটা বিয়ের পর। আমি তো এখন যুবতী, বিয়ের বয়সে কেবল পা রাখলাম, আমার নাগরাজ হয়নি এখনো। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি গ্রামে আসায় গ্রামের অনেকে ভয়ে আতঙ্কে থাকে, তার উপর আবার সাপুরেকে মেরে ফেলেছেন। এটা ভুল, তোমরা আমাকে ভুল ভাবছ। আমি তো কাউকে মারিনি। নাগিন আর আমার কথার আওয়াজ কিছুটা বাবা শুনে পাশের রুম থেকে ডাক দিয়ে বলেন, নিশাত, কার সাথে কথা বলিস? এই সাবধান, আমার কথা বলো না। বলো কলে কথা বলছো। বাবা কই, কারোর সাথে কথা বলছিলাম না। এই বলে নাগিনকে ফিসফিস করে বললাম, এই আপনি চলে যান, বাবা হঠাৎ করে রুমে আসতে পারে। ওকে যাচ্ছি, কিন্তু আমাকে কথা দাও, কাল তোমাদের গ্রামের যে জঙ্গল আছে ওখানে যাবে, আমার সাথে দেখা করবে। না না, এটা আমি পারবো না। তাহলে আমিও যাব না। তোমার বাবা রুমে আসুক, এসে আমাকে দেখে ফেলুক। কিন্তু আমার তো ভয় করে। কোনো ভয় পেও না। শোনো, কাল শেষ বিকেলে সন্ধ্যার আগে তুমি জঙ্গলে আসবা। ওইখানে আসলেই আমি তোমার সামনে আসবো, কথা বলবো। আর হ্যাঁ, একা আসবে, আমার কথা কাউকে বলো না, তাহলে তোমার সমস্যা হবে। এই কথাটা বলে নাগিন আবারও সাপের রূপ নিয়ে চলে গেলেন। নাগিন চলে যাবার পর আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। নাগিন আমাকে কাল দেখা করতে বলল। আবার কিছু করবে না তো? কিছুই যদি করবে তাহলে তো আগেই করতে পারতো। যা হবার হবে, কাল দেখা করব নাগিনের সাথে, এই ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকেলে নাগিনের সাথে দেখা করার সময় হয়ে আসছে। কি করব বুঝতে পারছি না। মনের সাহস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বন্ধু সুমনকে কল দিলাম। সুমনকে কল দিয়ে বললাম জরুরি দেখা করতে। আমার কথায় সুমনও দেখা করলো। ওর সাথে দেখা হতেই সুমন বলল, কিরে, এত জরুরি দেখা করতে বললি, কোনো কারণ আছে নাকি? হ্যাঁ, আমার সাথে চল, এক জায়গায় যেতে হবে। কোথায় যাব? তোর নাগিন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে নাকি? হাসিস না, ব্যাপারটা তেমনই। মানে? ব্যাপারটা কি দোস্ত, খুলে বলতো। দেখ, আমার বলতে মানা আছে, তবুও তোকে বিশ্বাস করে বলছি, মরে গেলেও আর কাউকে কখনো বলবি না। ওই যে নাগিন আছে না, ও তো আমার কাছে আসতো, এটা জানিস। গতরাতে এসেছিল, কিন্তু এবার মানুষের রূপে আমার সাথে কথা বলেছে। নাগিন বলেছে আজ ওর সাথে জঙ্গলে দেখা করতে। তোকে ডাকলাম, সেজন্য আমার সাথে চল। কি? না ভাই, আমি যাব না, তুই একা যা। আরে পুরো কথাটা তো শুনবি। তোকে নাগিনের কাছে যেতে বলিনি। আমি নাগিনের কাছে যাব, কথা বলবো, তুই দূরে দাঁড়িয়ে লুকিয়ে থাকবি। যদি দেখিস আমি চিৎকার করছি বা দৌড় দিয়েছি, তখন তুই এগিয়ে যাবি, তার আগে না। আমার ভয় করছে। আরে ভয়ের কিছু নেই বোকা, চল তো। এই বলে সুমনকে নিয়ে আমার গ্রামের সে জঙ্গলের দিকে যেতে লাগলাম। জঙ্গলের বেশ কিছুটা কাছে গিয়ে সুমনকে বললাম, সুমন তুই এখানে লুকিয়ে থাক, আমি নাগিনের কাছে গিয়ে কথা বলে আসি। আমার কথায় সুমন একটু দূরে লুকিয়ে পড়ল। আমি জঙ্গলের ভেতর গিয়ে নাগিনকে খুঁজতে লাগলাম। এদিকে তখনই হঠাৎ সে নাগিন আমার পেছন থেকে বলে উঠল, তুমি আসছো তাহলে? আমি খুব খুশি হয়েছি। আমাকে ডেকেছেন কেন এখানে? ভালো লাগার মানুষের সাথে কেউ কেন দেখা করে? তোমাকে দেখব, কথা বলবো, সেজন্য ডেকেছে। কি কথা বলেন? তোমাকে না মানা করেছে আমার সাথে দেখা করতে আসবা, কথা বলবা, এটা যেন কাউকে না জানাও। তাহলে তোমার বন্ধুকে সাথে নিয়ে আসছো কেন? ও, তাহলে আপনি জেনে গেছেন। আসলে ভয় করছিল, হাজার হলেও আপনি নাগিন। তোমার বন্ধুকে বলেছো, মেনে নিলাম, কিন্তু আর যেন কেউ না জানে। কেউ জানলে তোমার ক্ষতি হয়ে যাবে। তোমার বন্ধুকেও বলে দিবা, সে যেন আমার কথা কাউকে না বলে, তাহলে ওকে মেরে ফেলবো। ওকে ঠিক আছে। আচ্ছা একটা কথা, গ্রামে এত মানুষ থাকতে আপনার আমাকেই পছন্দ হলো কেন? কখন যে কাকে ভালো লাগে কেউ জানে না। তুমি একদিন সন্ধ্যায় কোথা থেকে যেন বাড়িতে ফিরছিলে, তখন আমি সাপের রূপে ছিলাম। তোমাকে প্রথম দেখায় ভালো লেগে যায়, তখন থেকে তোমার পিছু নেই। আপনাকে আমাকে কি কেউ মেনে নিবে? হ্যাঁ, সেটা পরে দেখা যাবে। ওকে, সন্ধ্যা হয়ে আসছে, এখন আমার বাড়ি ফিরতে হবে, কেউ দেখলে সমস্যা আছে। এখনই যাবা? আর একটু থাকো। না, এখনই যাব। ঠিক আছে যাও, আমি সময় হলে তোমার রুমে আসবো দেখা করতে। আচ্ছা আপনার নাম কি? জানবা, সময় হলে জানবা। আগে আমার বিশ্বাসী হও, তারপর। এখন চলে যাও, কেমন? নাগিনের কথায় আর কথা না বাড়িয়ে সুমন আর আমি বাড়িতে ফিরে আসলাম। বাড়ি ফেরার সময় সুমনকে আবারও সাবধান করে দিলাম, এই নাগিনের কথা যেন কাউকে না বলে। যাই হোক, বাড়ি আসার পর রাতে খাবার খেয়ে শুয়েছিলাম, ঘুম আসবে ভাব। এমন সময় গ্রামের কয়েকজনের চিৎকারের আওয়াজ পেয়ে বিছানায় উঠে বসলাম। এদিকে সেই চিৎকারে বাবাও জেগে গেছেন। চিৎকার শুনে বাবা ও আমি দৌড়ে গেলাম সেদিকে। সেখানে গিয়ে দেখলাম আমাদের গ্রামের একজন মরে পড়ে আছে, সাপুরের মতো। ওনার শরীরও কালো হয়ে গেছে, দেখে বোঝা যায় এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। এনাকে নিশ্চয়ই সে নাগিনী ছবল দিয়েছে। গ্রামের একজন নাগিনের কামড়ে মারা গেল, সে সুবাদে সবাই একত্রে জড়ো হলো। এদিকে অনেক সাহস নিয়ে লাইট ও লাঠি হাতে আশপাশ ঝোপঝাড় খুঁজতে লাগলেন সে নাগিনীকে, কিন্তু নাগিনকে কোথাও পেলেন না। নাগিনকে ভালো ভাবতাম, সে এরকম একটা কাজ করলো। আবার আমার মনের মধ্যে ভয় ঢুকিয়ে গেল। মন খারাপ করে বাড়িতে চলে গিয়ে শুয়ে পড়লাম। আমি জানি নাগিন আজ নয়তো কাল আমার কাছে আসবে, তখন ওকে জিজ্ঞেস করবো কেন করছে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর নাগিন আমার কাছে আসে। নাগিন আসায় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই রাগান্বিতভাবে নাগিনের দিকে তাকিয়ে থাকি। এটা দেখে ও বলে, জানি কি বলবা, জানি কেন আমার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছো, কিন্তু বিশ্বাস করো আমি ওই লোকটাকে মারিনি।
চুপ, একদম চুপ। ওই নাগিনকে তুমি না আমি? নাগিন তো আমি। তাহলে মিথ্যা বলছো কেন? ওই লোকটাকে দেখে সবাই বুঝবে এটা কোনো সাপের ছোবল। ওনার শরীর পুরো কালো হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু অন্য সাপও ছোবল দিতে পারে। আমার দোষ দিচ্ছ কেন? আমি ছাড়া কি নর্মাল কোনো বিষাক্ত সাপ নেই নাকি? আমি কি জানি নাকি? দেখো ওই লোকটার পরিবার কিভাবে কান্না করছে। গ্রামের অনেকে লাইট হাতে তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এখন এখান থেকে পালিয়ে যাও, নাহলে সমস্যা হবে। আমি কোনো দোষ করিনি, পালাবো কেন? দোষ করনি তাই না? এটা আমি বুঝলেও মানুষ বুঝবে না। দেখো এসব নিয়ে ভেবো না। আমি খোঁজ নিয়ে দেখি ওনাকে কে মেরেছে। আজ আসি, কাল দেখা করে সব বলবো। এই বলে নাগিন চলে গেল। ও চলে যাবার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে গতকাল রাতে সাপে কেটে মারা যাওয়া লোকটার জানাজা হলো। জানাজা শেষে আমি বাড়িতে এসে আবার ঘুমিয়ে পড়লাম। রাতে ভালো ঘুম হয়নি তাই। সময়টা তখন বিকেল। মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেলাম। খাবার সময় হঠাৎ মনে হলো নাগিন তো আজ দেখা করতে চেয়েছে। একটা কাজ করি, আমি বরং ওর সাথে দেখা করে আসি। এই বলে বাড়ি থেকে বেরিয়ে সেই জঙ্গলে চলে গেলাম। সেখানে যাবার কিছুক্ষণ পর নাগিন আমার সামনে আসলো। ও সামনে এসে বলল, কি ব্যাপার, এখানে কি করছো? কি আর করবো, তোমার সাথে দেখা করতে আসলাম। কেন, কিছু বলবা কি? আজ আমাকে কি বলতে চাইছো তাই বলো। গতকাল রাতে ওনাকে কে মেরেছে? নাগিন বলল, হো, এই কথা। হ্যাঁ, আমি খোঁজ নিয়েছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি এটা সাধারণ একটা বিষাক্ত সাপ। কোনো নাগিন ওনাকে মারেনি। ঠিক তো নাকি নিজে মেরে মিথ্যা বলছো? নিশাদ, সত্যি বলছি। আমি বিনা কারণে মানুষকে কেন মারতে যাব? তাহলে বিনা কারণে আমাকে ভালোবাসো কেন? হ্যাঁ, প্রথম দেখায় ভালো লাগা তো তাই। আচ্ছা শোনো, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায় নিয়ে যাবা? গোপন একটা জায়গায়, যেখানে তোমাদের মানুষেরা যেতে পারে না, যদি আমি নিয়ে না যাই। ওখানে আমাদের নাগিনদের গুপ্তধন রাখা। চলো, গেলে দেখবে। না ভাই, আমার লাগবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। এখন বাড়িতে ফিরতে হবে। একটু দেখে যাও। না, আজ না, অন্যদিন। এখন চললাম। এই কথাটা বলে আমি সেখান থেকে বাড়িতে চলে আসলাম। গতরাতে একজন সাপে কাটায় মারা গেছে, তাই গ্রামের মেম্বার 2জন পাহারাদার রেখেছে। এরা 2জন রাতে গ্রামটা পাহারা দিবেন। গ্রামে পাহারাদার রাখায় সবাই ভেবেছিল হয়তো আর কোনো সমস্যা হবে না, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে আগের রাতের মতো এই রাতেও একজন সাপের ছোবলে মারা গেল। যিনি মারা গেছেন তিনি আর কেউ না, পাহারাদারদের মধ্যে একজন। 2 রাতে 2জন মারা গেল। এটা কি হচ্ছে গ্রামের সবার মাঝে? সবাই ভয়ে আতঙ্কে সন্ধ্যা হলে আবার বাইরে বের হওয়া বন্ধ করলো। এমন অবস্থায় গ্রামের মেম্বারও কয়েকজন মিলে আবারও সবাই মিলে বৈঠক বসলেন। বৈঠকে বসে মেম্বার বললেন, গত 2 রাতে 2জনকে হারালাম। নাগিন ওই 2জনকে মেরে ফেলেছে। এভাবে তো থাকা যায় না। এভাবে চলে তো রোজ রাতে কেউ না কেউ মরবে। মেম্বারের কথা গ্রামের কেউ কেউ বলতে লাগলেন, তাহলে কি এভাবে চুপ করে থাকবো? কোনো ব্যবস্থা কি নেই? আমরা আবার অন্য কোনো সাপুরেকে নিয়ে আসি গ্রামে, উনি এসে নাগিনকে ধরে নিয়ে যাক। হ্যাঁ, ঠিক বলেছ, এটাই ভালো হবে। এক কাজ করো, তোমরা সবাই এখন চলে যাও। আমি 2-1জনকে সাথে নিয়ে একজন সাপুরেকে নিয়ে আসি গ্রামে। সাপুরে আসলে সবাই আবার এসো। মেম্বারের কথা যে যার মতো বাড়িতে চলে গেলেন। এদিকে কথা মতো সেদিন বিকেলে একজন বড় মাপের সাপুরিকে গ্রামে নিয়ে আসা হয়। সাপুরে গ্রামে এসে আমাদের সবাইকে আগের সাপুরের মতো করে বলেন, আমার সময় লাগবে, আমি আজ রাতটা আপনাদের গ্রামে থাকবো। পরিস্থিতি বুঝবো, কাল সকালে আপনাদের ফলাফল জানাবো, কেমন? সাপুরের কথা কেউ আর কথা না বাড়িয়ে চলে গেল। বিকেল গড়িয়ে রাত হলো। সবার মাঝে ভয় আগের বারের মতো এবারও সাপুরের কিছু হয় কিনা, ইনিও সাপের ছোবলে মারা যান কিনা, সবার মতো আমিও চিন্তা করছিলাম। হঠাৎ নাগিন আমার রুমে আসলেন। ওকে দেখে আমি বললাম, আরে তুমি কিভাবে আসলা? গ্রামে তো সাপুরে নিয়ে আসছে। তোমার ভালো চাও তো পালাও, নইলে সাপুরে তোমাকে ধরে ফেলবে। বললেই তো আর হয় না, ধরে দেখুক ও কতটা শক্তিশালী। সাপুরের কথা ছাড়ো, আগে বলো তুমি এই কাজ করনি তো? 2 রাতে 2জন মারা গেল, সবাই বলা বলি করছে তুমি 2জনকে মেরেছ। সন্দেহ করো না, তুমি জানো আমি মারিনি। অভিনয় করো না, বুঝলা? তুমি মারছো। কেন করেছো এসব? কতবার বলবো আমি মারিনি? সেটা কাল জানতে পারবো। বড় মাপের সাপুরে নিয়ে আসছি, উনি কাল সকাল হলেই সব সত্যি বলে দিবে। আচ্ছা দেখা যাক কাল সাপুরে কি বলে, সেটাও শুনি। এখন আমি চললাম, সাবধানে যেও। গ্রামে কিন্তু সাপুরে ঘুরে বেড়াচ্ছে। আমার জন্য চিন্তা করো না, সাপুরের জন্য চিন্তা করো। এই কথাটা বলে নাগিন চলে গেল। ওর এই কথাটার মানে বুঝলাম না। সাপুরের জন্য চিন্তা করবো মানে? নাগিন আবার সাপুরকে মেরে ফেলবে না তো? এই চিন্তায় চিন্তায় রাতটা কেটে গেল। সকালবেলা সবাই সেই সাপুরের কাছে গেলাম। উনি বেঁচে আছে এটা দেখে ভালো লাগলো। সাপুরের কাছে গিয়ে দেখি মেম্বার সাহেব বললেন, সাপুরে সকাল তো হলো, কিছু একটা ব্যবস্থা করতে পারলেন? না মেম্বার সাহেব, আসলে সমস্যাটাই বুঝি না। সত্যি বলতে আমি বড় মাপের সাপুরে, কিন্তু আমার সব ক্ষমতা প্রয়োগ করেও সেই নাগিনকে ধরতে পারলাম না। আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি, কারণ এই কাজটা আমি করতে পারবো না। নাগিন অনেক বেশি শক্তিশালী, এরকম শক্তির মুখোমুখি আমি কখনো হইনি। আপনার অন্য কোনো সাপুরিকে নিয়ে আসতে পারেন। এই বলে সাপুরে চলে গেলেন। উনি চলে যাবার পর সবাই একে অপরকে বলতে লাগলেন, এখন আমাদের কি হবে? গ্রামের সবার কি হবে? আমরা কি একে একে সবাই মরে যাব সে নাগিনের হাতে? ভয় আর আতঙ্ক যে কি জিনিস সেটা গ্রামের মানুষদের না দেখলে বুঝতাম না। নাগিন তো আমার কাছে ভালো,
ও তো বলে কাউকে মারে না, তাহলে গ্রামের মানুষকে মারে কে? কার হাতে মৃত্যু হয় ওদের? নাগিন কি আমার সাথে কোনো গেম খেলছে? আমি পরীক্ষা করে দেখতে চাই, আর সেটা হলো আজ রাতেই। যাই হোক, কথা মতো সেই রাতের খাবার শেষে শুয়ে আছি। বেশ কিছুক্ষণ পর নাগিন আমার রুমে আসলো। নাগিনকে দেখে আমি বললাম, আসছো? হ্যাঁ আসলাম। কেন, আমার জন্য অপেক্ষা করলে বুঝি? বলতে গেলে তাই। কেন আজ এত অপেক্ষা করছো? আজ সারা রাত আমার সাথে থাকবে। কি কি বলো? আজ তোমার সাথে? তোমার কি হলো? কিছুই হয়নি, তুমি সারা রাত আমার সাথে থাকবা। দেখি আজ রাতে সাপের কামড়ে কেউ মরে কিনা, আজকে প্রমাণ হবে। হো তাই? ওকে ঠিক আছে, আমি রাজি। এই কথাটা বলে নাগিন আমার পাশে বসে রইল। আমিও চিন্তা করলাম আজকে না ঘুমিয়ে নাগিনের সাথে গল্প করব। কথা মতো দুজনে গল্প করছিলাম। এভাবে কিছুক্ষণ কেটে গেল। রাত তখন ৩টা। হঠাৎ চিৎকারের আওয়াজ পেয়ে বাইরে বের হলাম। বাইরে বের হয়ে জানতে পারলাম গত ২ রাতের মতো আজকেও একজন সাপের ছোবলে মারা গেছে। এটা কিভাবে হতে পারে? তাহলে নাগিন এতদিন আমাকে সব সত্যি বলেছে। গ্রামে যারা যারা সাপের ছোবলে মারা গেছে, এটা তাহলে নাগিনের কাজ না। বাইরে থেকে আবার রুমে যেতে নাগিন বলল, কি আজ প্রমাণ হলো তো আমি এতদিন যা বলেছি সব সত্যি? দেখলা আমি তোমার সাথে আছি, অথচ গ্রামের একজন সাপের ছোবলে মারা গেল। এখন কি আমাকে দোষারোপ করবা? না, আসলে মাফ করো, এতদিন না জেনে তোমাকে ভুল বুঝেছি। মাফ চাইতে হবে না, ভুল বুঝতে পেরেছো এতেই অনেক। আচ্ছা একটা কথা বলি, তোমার কি মা বাবা পরিবারের কেউ নেই? হ্যাঁ আছে তো। ২ দিন পর অমাবস্যা, বুঝলা? সেদিন আমি তোমাকে নিয়ে যাব আমার মা বাবার কাছে। ঠিক আছে, এখন তোমার প্রতি আমার বিশ্বাস বেড়ে গেছে। তুমি নিয়ে গেলে যাব। ঠিক আছে, ২ দিন পর নিয়ে যাব। এখন তাহলে আমি চলি, কেমন? ঠিক আছে যাও, তবে সাবধানে যেও, কারণ গ্রামের মানুষ জানে তুমি সবাইকে মারছো। সাবধানে থেকো। আমার কথা শুনে নাগিন মুচকে একটা হাসি দিয়ে চলে গেল। এদিকে ওর মুচকে হাসি দেখে আমিও একটা মুচকে হাসি দিলাম। বিশ্বাসই হয় না নাগিনকে আমার ভালো লাগবে। মনের অজান্তে সেটা হয়ে গেছে। যাই হোক, গভীর রাত, তাই আর বাইরে না বেরিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে গতরাতে মারা যাওয়া লোকটার জানাজার যাবার আগে বাবাকে বললাম, আচ্ছা বাবা, গ্রামে এসব কি শুরু হলো? তোমার কি মনে হয় এসব লোকেদের নাগিন মেরেছে? এতে আমার সন্দেহের কি আছে? নাগিন ছাড়া কে করবে এই কাজ? নাগিন সাপুরে সহ গ্রামের ৪ জনকে মেরে ফেলল। বাবা, যদি বলি এইসব লোকেদের নাগিন মারেনি তাহলে কি বিশ্বাস করবে? মানে কি বলতে চাস তুই? মানে বলতে চাই তোমরা সবাই নাগিনকে ভুল ভাবছ। এসব নাগিন করেনি, অন্য কোনো বিষাক্ত সাপ মেরেছে সবাইকে। তুই কি পাগল হলি? তুই জানলি কিভাবে এসব? বাবা, আমি জানি, কারণ সে নাগিনের সাথে আমার পরিচয় আছে। ও আমাকে সব বলেছে। কি? আর বলিস কি? দেখ, এখন মজা করার মুডে নেই, জানাজা যেতে হবে, চল তাড়াতাড়ি চল। বাবা সত্যি বলছি, ওই নাগিনের সাথে আমার পরিচয় আছে, ও আমার বন্ধু। নাগিন আমাকে সব বলেছে। চুপ কর, নাগিন তোর বন্ধু হয় কি করে? দেখ বাবা, তুই যদি সত্যি কথা বলে থাকিস তাহলে তোকে কোনো সাপুরের কাছে নিয়ে যায়। ওই নাগিন নিশ্চয়ই তোকে কোনো মায়ার জালে ফাঁসিয়েছে। না বাবা, ওসব কিছু না। নাগিন খুব ভালো, ও বিনা কারণে কাউকে মারতেই পারে না। নাগিন কখনো ভালো হয় না, মরতে না চাইলে ওর থেকে দূরে থাক। আমার কথা শোন, নাগিন এখন থেকে তোর কাছে আসলে চিৎকার দিবি, আমাকে ডাকবি। ধুর বাবা, তুমি মিছে মিছে ভয় পেও না তো। চুপ কর, এই কথা গ্রামের কাউকে বলবি না। নাগিন তোর কাছে আসে এ কথা বলবি না, বললে সব দোষ তোর হবে। এখন চল জানাজা যাব। বাবার কথায় আর কথা না বাড়িয়ে গতরাতে সাপে কাটা লোকটা জানাজায় গেলাম। জানাজা শেষে সবাই গ্রামের এক জায়গায় জড়ো হলো। পরপর ৩ রাত ৩ জন মারা গেলেন। সেই দুঃখে রাগে অনেকে লাঠি হাতে আমাদের সেই জঙ্গলের দিকে চলে গেলেন। সবার মনে একই কথা, আজকে নাগিনকে পেলে পিটিয়ে মেরে ফেলব। এদিকে আমার ভয় হচ্ছে মনে, এরা যদি নাগিনকে খুঁজে পায় তাহলে মেরেই ফেলবে। সবাই জঙ্গলে গিয়ে অনেক খুঁজলো, কিন্তু নাগিনকে কোথাও পেল না। নাগিনকে না পেয়ে সবাই আবার গ্রামে ফিরে আসলো। গ্রামে ফিরে মেম্বার সাহেব সবাইকে উদ্দেশ্য করে বললেন, এভাবে আর কতদিন চলবো? পরপর 2টা সাপুরে নিয়ে আসলাম, দুজনই ব্যর্থ হলো। তোমাদের কাছে কোনো ভালো সাপুরে খোঁজ আছে কি? মেম্বারের কথায় একজন বলে উঠল, হ্যাঁ মেম্বার সাহেব, আমার খোঁজে একজন ভালো বড় মাপের সাপুরে আছে। আমার মনে হয় উনি পারবে নাগিনকে ধরতে। তাই নাকি? তাহলে তাই করো, আমরা কাল গিয়ে ওনাকে নিয়ে আসি। কাল সাপুরেকে নিয়ে আসবো। আজকে রাতে সন্ধ্যার পর কেউ রুমের বাইরে বের হবে না। যত যাই হোক, বাইরে না বের হলে তো মরতে হবে না। এখন সবাই কাজে চলে যাও। মেম্বারের কথায় সবাই যে যার মতো বাড়িতে চলে গেলেন। এদিকে আমিও বাড়ি ফিরে গেলাম। দিনটা পার হয়ে রাত নামল। সন্ধ্যা হতেই প্রাণের ভয়ে সবাই যে যার মতো রুমের দরজা দিয়ে শুয়ে পড়লেন। এদিকে রুমে আমি শুয়ে শুয়ে নাগিনের অপেক্ষা করছিলাম। রাত 12টার পর নাগিন আমার রুমে আসলো। ও রুমে এসে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? তোমার জন্য। আমার জন্য মানে? আমি আবার কি করলাম? তুমি কিছু করনি। কাল গ্রামের সবাই মিলে বড় মাপের সাপুরে নিয়ে আসবে, তাই তোমার জন্য চিন্তা হচ্ছে। হো হো, এই কথা? এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। চিন্তা করবো না কেন? তুমি তো কোনো অপরাধ করনি। সাপুরে এসে তো তোমাকেই ধরবে, তাই না? বললেই তো আর ধরা হয় না। আমি সাধারণ কোনো সাপ নই, নাগিন। আমার বংশের অনেকে এখনো বেঁচে আছে, এত সহজে আমার সাথে পারবে না। তাই নাকি? তবুও চিন্তা হয়। আমি বলি কি, তুমি 2-3 দিনের জন্য আমাদের গ্রাম ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাও। কালকে সাপুরে এসে চলে যাক, তারপর এসো। আরে তুমি মিছে মিছে চিন্তা করছো। আমার শক্তি সম্পর্কে তুমি কিছুই জানো না। আমার কিচ্ছু হবে না, একদম চিন্তা করবে না।
চিন্তার কি আর শেষ আছে? রোজ রাতে কেউ না কেউ মরে যাচ্ছে। তুমি কি কিছু একটা করতে পারো? যে বিষাক্ত সাপ আমাদের গ্রামে থাকুক, তুমি তার সাথে যুদ্ধ করে মেরে ফেলো। অন্য সাপের জন্য সবাই তোমাকে দোষারোপ করছে। হ্যাঁ, সেটা ঠিক বলেছ। ঠিক আছে, আজকে রাতে তোমাদের গ্রামে থাকা সব বিষাক্ত সাপকে মেরে ফেলবো। ঠিক আছে, এখানে কিছুক্ষণ থাকো, তারপর চলে যেও। এদিকে আমার কথার উত্তরে নাগিন কিছু বলতে যাবে, ঠিক তখনই মা বাবা দরজার ঠকঠক আওয়াজ করছে আর বলছে, নিশাদ দরজা খোল। সর্বনাশ, মা বাবা এসে গেছে। মা বাবার আওয়াজ শুনে নাগিন দ্রুত সেখান থেকে চলে গেল। এদিকে আমি উঠে দরজা খুলতেই মা বাবা বলতে শুরু করলো, কোথায় কোথায় ও? আমি বললাম, কাকে খুঁজছো বাবা? নাগিন। নাগিন কোথায়? তোর বাবা, কি বলো, কোথায় নাগিন? এখানে তো কেউ নেই। নিশাদ অভিনয় বাদ দে, বল নাগিন কোথায়? আমরা পাশের রুম থেকে তোদের কথার আওয়াজ শুনেছি। বিশ্বাস না হলে তোর মাকে জিজ্ঞেস কর। হ্যাঁ বাবা, তোর বাবা ঠিকই বলেছে। বাবা সত্যি বলছি, নাগিন এখন নেই, তবে ও আসছিল, তোমাদের কথা শুনে পালিয়ে গেছে। পাগল হয়ে গেছিস? তোর বিচার কালকে করব। আগে কাল সাপুরে আসুক, তারপর দেখি নাগিন কেমনে পালিয়ে যায়। এখন দরজা দিয়ে ঘুমা। এ বলে বাবা রাগ করে চলে গেল। আমি দরজাটা লাগিয়ে মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। গ্রামের সবার কথা মতো পরের দিন দুপুরে আমাদের গ্রামে সেই বড় সাপুরিকে নিয়ে আসা হলো। গ্রামে সেই বড় সাপুরিকে নিয়ে আসলো। সাপুরে গ্রামে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা আমাকে গ্রামে নিয়ে আসছেন নাগিনকে ধরতে, কিন্তু আপনাদের গ্রামে তো কোনো সাপ নেই। মেম্বার সাহেব বললেন, কি বলো সাপুরে, কি বলতে চান খুলে বলো তো? মেম্বার সাহেব, ডাক্তার যেমন রোগীকে দেখে বলে তার কি রোগ, আমিও তেমন কোথাও আসলে বুঝি সেখানে কোনো সাপ আছে কিনা। আপনারা আমাকে গ্রামে নিয়ে আসলেন সাপ তাড়ানোর জন্য, কিন্তু আপনাদের গ্রামের নাগিন তো দূরের কথা, একটা সাপও নেই। সাপ না থাকলে আমাদের গ্রামের এত সব মানুষকে মারল কে ছবল দিল তা তো জানি না, তবে আমি শিওর আপনাদের গ্রামে কোনো সাপ নেই। আপনারা আমাকে মাফ করবেন, আমি চলে গেলাম। এ বলে সাপুরে চলে গেল। এদিকে ভরা মজলিসে আমরা সবাই সাপুরে চলে গেল। গ্রামে নাকি কোনো সাপ নেই, কিন্তু আমি তো জানি নাগিন আসলেই আছে। সবাই একে অপরের সাথে কথা বলছে। এমন সময় একজন অপরিচিত লোক সবাইকে চুপ হতে বলে মেম্বার সাহেবকে বললেন, মেম্বার সাহেব, আমি জানি আমাদের গ্রামে সমস্যাটা কিসের আর কোথায়। এই কে আপনি? আপনাকে তো আগে কখনো আমাদের গ্রামে দেখিনি। আমি আমার এক আত্মীয়র বাড়িতে এসেছি, এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এখানে এত লোক জড়ো হতে দেখে দাঁড়ালাম। এতক্ষণ এখানে দাঁড়িয়ে সাপুরের সব কথা শুনলাম। মেম্বার সাহেব, আমি একজন কবিরাজ, আমার সাথে একজন জিন থাকে। আমি ওই জিনের মাধ্যমে সব খোঁজখবর নিতে পারি। আমি জানি আপনাদের গ্রামে আসল সমস্যা কোথায়। তাই নাকি? তাহলে বলুন তো, আসলে সমস্যা কোথায়? এখন না মেম্বার সাহেব, রাতে বলবো। আপনারা সবাই রাতে একত্রিত হবেন, আমি সব ঘটনা খুলে বলবো। ঠিক আছে, তবে তাই হোক, এখন সবাই বাড়িতে চলে যাও। কবিরাজের কথা মতো রাতে সবাই একত্রিত হবেন, কেমন? মেম্বার সাহেবের কথা সবাই যে যার মতো বাড়িতে চলে গেল। আমি ও বাবা বাড়ির দিকে যেতে লাগলাম। হঠাৎ সেই কবিরাজ আমাকে আর বাবাকে উদ্দেশ্য করে ডাক দিলেন। কবিরাজের কথায় আমি ও বাবা থেমে কবিরাজকে জিজ্ঞেস করলাম, কিছু কি বলবেন? জবাবে কবিরাজ বললেন, হ্যাঁ বলবো, অনেক কিছু বলবো, কিন্তু এখানে না, চলেন আপনাদের বাড়িতে চলেন। এই কথাটা বলে কবিরাজ আমাদের সাথে আমাদের বাড়িতে আসলো। বাড়িতে এসে বাবা বললেন, বসেন কবিরাজ সাহেব। আচ্ছা, আপনি সবাইকে বলছিলেন আমাদের গ্রামে কোনো সাপ নেই, আসলে কি সত্যি তাই? হ্যাঁ, এটাই সত্যি। কিছু মনে করবেন না, আমার মনে হয় কি আপনি ভণ্ড কবিরাজ, তা না হলে সবাইকে মিথ্যা বলতেন না। আসলে এই গ্রামে নাগিন আছে, আর আমি নাগিনকে রোজ দেখি, ও আমার কাছে আসে। তাই না? শোনেন, আমি এখন যে কথাটা বলবো সেটা শুনে আপনারা তো অবাক হবেন, যারা একদিন এই গল্পটা শুনবে তারাও অবাক হবে। বাবা বলল, কি কথা কবিরাজ সাহেব, খুলে বলুন তো। কবিরাজ বলল, শোনেন, আপনারা যাকে নাগিন ভাবছেন, যে নিষাদের কাছে আসে, সে আসলে কোনো নাগিন না, সে আসলে একটা পরী। পরী মানে কি? ও নাগিন, ওকে আমি রোজ দেখি। কথাটা বলে উঠলাম আমি। আচ্ছা নিষাদ, এই নাগিন তোমার রুমে কি রূপে আসে, আবার কি রূপে বেরিয়ে যায়? কেন সাপের রূপে আসে আবার সাপের রূপে ফিরে যায়? একবারও কি ভেবেছ এত বড় সাপ তোমার এই ছোট্ট জানালার ফাঁক দিয়ে কিভাবে আসে, কিভাবে বেরিয়ে যায়? তা তো জানি না। হ্যাঁ, এই কথাটা আমি ওকে একদিন বলেছিলাম। কবিরাজ সাহেব, আপনি সব ঘটনা খুলে বলুন তো। আমি বললাম, কিন্তু কবিরাজ সাহেব, আমি তো নাগিনকে দেখেছি আমার সামনে সাপের রূপ নিতে। পরী হলো জিন জাতি, আর জিনেরা সাপের রূপ নিতে পারে, আরও অনেক কিছু রূপ নিতে পারে। এটা কি জানো না? আচ্ছা, আপনার কথাই মানলাম, নাগিন সাপ নয়, পরী, কিন্তু ও তো ভালো, ও আমার কোনো ক্ষতি করে না, ও এমনি আমার কাছে আসে। সত্যি বলতে ও ভালোবাসে আমাকে। কবিরাজ বলল, বোকা, বড়ই বোকা তুমি। ওই পরী নাগিন রূপে তোমাকে বোকা বানিয়েছে, কারণ ও তোমার কাছে আসে তোমাকে ভালোবাসতে নয়, ও তোমাকে মেরে ফেলবে। শুধু তোমাকে না, তোমার বংশ নির্বংশ করবে, প্রতিশোধ নিতে আসছে তোমার কাছে। মানে কি বলছেন এসব উল্টাপাল্টা? ও আমার সাথে এসব কেন করবে? কেন আমাকে মেরে ফেলবে? কিসের প্রতিশোধ নিবে? কবিরাজ সাহেব, আপনার কথা যদি সত্যি হয় তাহলে বলেন, এত মানুষ থাকতে ওই পরী নিষাদকে কেন মারবে? হ্যাঁ কবিরাজ সাহেব, বলেন, আসলে নিষাদ কি এমন করেছে? হ্যাঁ, অবশ্যই বলবো। আপনাদের সব ঘটনা খুলে না বললে বুঝবেন কিভাবে? এই বলে কবিরাজ আমাদের বলতে শুরু করলেন। উনি আমাকে আগে একটা প্রশ্ন করলেন। কবিরাজ বললেন, আচ্ছা নিষাদ, সুমন তোমার কেমন বন্ধু?
ভালো বন্ধু, আমরা দুজন তো বেস্ট ফ্রেন্ড, যেখানে যাই একসাথে যাই। তুমি মাঝে মাঝে সুমনের সাথে রাতের বেলা ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে, মনে আছে? হ্যাঁ, কিন্তু আপনি এসব জানলেন কি করে? আমি আমার সাথে থাকা জিনের মাধ্যমে এই সব খবর নিয়েছি। তুমি সত্যিটা বলো। হ্যাঁ, আমি সুমনের সাথে মাঝে মাঝে রাতে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতাম। ওরা জঙ্গলে দেখা করতো, আমি একটু দূরে দাঁড়িয়ে থাকতাম। এবার একটা কথা ভালো করে মনে করে বলো, বেশ কিছুদিন আগে তুমি যখন সুমনের সাথে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য গিয়েছিলে, তখন তোমাদের সামনে দুটো সাপ এসেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ওই সাপ দুটোকে হঠাৎ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো পাশে থাকা লাঠি দিয়ে একটা সাপকে মেরেও ফেলেছিলাম। হ্যাঁ, ভুলটা করেছো এই জায়গায়। তুমি জানো ওই দুটো সাধারণ কোনো সাপ ছিল না, ওই দুটো ছিল জিন, সাপরূপে ঘোরাঘুরি করছিল। তুমি যাকে মেরেছো সেটা কোন জিন জানো? না, কে সে? সেটা আর কেউ না, তুমি যাকে নাগিন বলো সেই নাগিনের স্বামী। ওরা স্বামী স্ত্রী দুজনে সাপরূপে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ ওরা তোমাদের সামনে পড়ায় নিজের রূপ বদলাতে পারেনি, আর তুমি একটা সাপকে মেরে ফেলেছো। তুমি পরীর স্বামীকে মেরে ফেলেছো, তাই পরী নাগিন রূপে তোমার সামনে আসছে, তোমাকে ভালোবাসার কথা বলে বোকা বানিয়েছে। মনে আছে নাগিন কি বলেছিল? অমাবস্যার রাতে তোমাকে ওর মা বাবার সাথে দেখা করাবে। হ্যাঁ, বলেছিল। আজ সেই অমাবস্যা রাত। আজ আমি তোমাদের কাছে না আসলে, সব কথা খুলে না বললে, তুমি পরীকে বিশ্বাস করে ওর সাথে যেতে, আর ও তোমাকে কষ্ট দিয়ে দিয়ে মারত। পরী চাইলে সাথে সাথে তোমাকে মারতে পারত, কিন্তু ও চায় তুমি কষ্ট পেয়ে পেয়ে মরো। কবিরাজের মুখে কথাগুলো শুনে মাথা ঘুরতে থাকে। নাগিন আমার সাথে এসব করলো, বিশ্বাসই হচ্ছে না। আমাকে চিন্তিত দেখে কবিরাজ বলল, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর রহমতে আর কিচ্ছু হবে না তোমার। আমি তো আসছি, আমি থাকতে আর কোনো ভয় নেই। আমি পরীকে বোতলে ভরে মেরে ফেলবো। এই কথাটা বলে কবিরাজ আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কবিরাজ চলে যাওয়ার পর বাবা আমাকে শান্ত করে বললেন, চিন্তা করিস না বাবা, কবিরাজ তো বলল উনি পরীকে ধরে বোতলে বন্দি করবেন। এই বলে মা বাবারাও চলে গেলেন। আমি বসে রইলাম বিছানায়। নাগিন কি আসলে এটা করতে পারছে? আমি ওর মুখে এসব শুনতে চাই। এই ভেবে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলাম জঙ্গলে। তখন সন্ধ্যা নেমে গেছে। আমি জঙ্গলে গিয়ে ডাকছি, নাগিন কোথায় তুমি? আমার ডাকে নাগিন পেছন থেকে বললেন, নিশাদ, কি হয়েছে, এভাবে ডাকছো কেন? হঠাৎ কিছু না বলে তুমি এখানে? নাগিন, আমার দিকে তাকাও, কথা আছে তোমার সাথে। কি কথা বলো? কে তুমি? মানে আমি আবার কে? আমি নাগিন? না, মিথ্যা বলো না, আমি সব জেনে গেছি। কেন আমার সাথে এসব করলা? তোমাকে ভালোবাসতে শুরু করেছি, এভাবে আমাকে ধোঁকা দিলা? তুমি নাকি নাগিন না, তুমি নাকি পরী? বলো, সব সত্যি বলো। আমার কথায় নাগিন কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে হা হা করে হাসতে হাসতে বললেন, ও তাহলে তুমি সবকিছু জেনে গেছো? জেনে যেহেতু গেছো, তোমাকে মরতে হবে। যেভাবে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছ, অনেক কষ্টে মারা গেছে আমার স্বামী, আমি তোমাকে সেভাবে কষ্ট দিয়ে মারব। এই কথাটা বলে নাগিন মানে পরী আমার সামনে তার রূপ বদলিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। এদিকে পরীর ভয়ঙ্কর রূপ দেখে আমি সেখান থেকে দৌড় দিতে যাব, তখনই পরী রাগে আমাকে সজোরে আঘাত করে মাটিতে ফেলে দিলেন। মাটিতে পড়ে আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। এদিকে পরী তখন ভয়ঙ্কর রূপে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। পরী এগিয়ে আসতে আমি ওকে বলতে লাগলাম, পরী না, আমার দিকে এসো না, আমি তোমার স্বামীকে ইচ্ছা করে মারিনি। আমি জানতাম না তোমরা দুজন সাপ রূপে ঘুরছিলে। আমার কথায় পরী কোনো তোয়াক্কা না করে আমাকে আঘাত করতে আসলেন। ঠিক তখনই সেখানে সেই কবিরাজ এসে দ্রুত পরীকে ধরে বোতলবন্দি করলেন। কবিরাজ পরীকে ধরে বোতলবন্দি করলেন। এদিকে আমি মাটিতে পড়ে আছি। কবিরাজ আমার কাছে এসে আমাকে ধরে উপরে তুলে বললেন, তোমাকে কত করে বোঝালাম, আমার কথা কি বিশ্বাস হয় না? বললাম না পরী তোমার উপর প্রতিশোধ নিতে মেরে ফেলবে তোমাকে? এত কিছু জেনেও এখানে কেন এসেছো? ভাগ্য ভালো আমি আসছি, নইলে কি হতো? কবিরাজের কথার উত্তর না দিয়ে চুপ করে রইলাম। আমাকে চুপ দেখে কবিরাজ বললেন, চলো, এখানে থাকা ঠিক হবে না। পরীকে তো বোতলে বন্দি করলাম, গ্রামের সবাই আমার জন্য অপেক্ষা করছে। এই কথাটা বলে কবিরাজ আমাকে নিয়ে গ্রামে ফিরে আসলেন। কবিরাজ সবাইকে বলেছিল রাত্রে একত্রিত হতে। কবিরাজের কথা মতো সবাই একত্রে বসে অপেক্ষা করছে। কবিরাজ আমাকে নিয়ে সেখানে আসায় মেম্বার সাহেব বললেন, কবিরাজ সাহেব, তুমি তো বলেছিলে আমাদের যেন কি বলবে, আমাদের গ্রামের সমস্যা কি তুমি জানো? মেম্বারের কথায় কবিরাজ মেম্বার সহ পুরো গ্রামবাসীকে সব ঘটনা খুলে বললেন। কবিরাজ সবাইকে বললেন, আসলে আমাদের গ্রামে কোনো সাপ নেই। সবাই এতদিন যাকে নাগিন ভাবত, সে আসলে একটা পরী। পরী আমার উপর প্রতিশোধ নিতে আসছিল গ্রামে, আর সাপরূপে ঘোরাঘুরি করছিল, এত সব কাহিনী করছিল। কবিরাজের মুখে এত সব কাহিনী শুনে গ্রামের সবাই অবাক। এমন কাহিনীও হতে পারে? কবিরাজের কথা শুনে মেম্বার বললেন, কবিরাজ, তাহলে কাহিনী এখানেই? তাই তো বলি গ্রামে সাপুরে নিয়ে আসলাম। সাপুরে গ্রামে কোনো সাপ খুঁজে পেল না। আসলে গ্রামে কোনো সাপ ছিল না, পাবে কিভাবে? কবিরাজ সব সমস্যার কথা বলে, এখন আমাদের সবার আরেকটা উপকার করো, ওই পরীকে ধরে মেরে ফেলো। গ্রামের সবার সামনে ও গ্রামের অনেক ক্ষতি করেছে, অনেককে সাপরূপে মেরে ফেলেছে। কবিরাজ বলল, সেটা আর বলতে হবে না, আমি অলরেডি সেই পরীকে ধরে বোতল বন্দি করেছি। তাই নাকি? তাহলে তো ভালো কথা। কবিরাজ, কোনো কথা হবে না, মেরে ফেলো। সবাই কি বলেন? মেম্বারের কথা সবাই একমত হলো। বললেন সবাই, হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলেন, ও আমাদের অনেক ক্ষতি করেছে।
সবার কথা কবিরাজ সবাইকে চুপ থেকে বলে। মাটিতে একটা গোল বৃত্ত এঁকে সেই বৃত্তের মাঝে উনি বসে সামনে বোতলটা রাখলেন। বোতলে বন্দি পড়ি। কবিরাজ কি জানি বিড়বিড় করে পড়ছেন আর বোতলের দিকে পানি ছুঁড়ে মারছে। পরি আমাকে ধোকা দিয়েছে, মেরেও ফেলতে চাইছে, তবুও কেন জানি ওর এই অবস্থায় আমার অনেক কষ্ট লাগলো। অবুঝ মনটাকে মানাতে না পেরে হঠাৎ করে একটা দৌড় দিয়ে কবিরাজের কাছে গেলাম। সেখানে গিয়ে বোতলটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম মাটিতে। আমি ছুঁড়ে ফেলায় বোতলটা নিচে পড়ে ভেঙে গেল। আর সবাই তখন অবাক হয়ে লক্ষ্য করলেন বোতল থেকে ধোয়ার মতো কি জানি ঝড়ের বেগে সেখান থেকে চলে গেল। এদিকে এমন অবস্থা দেখে সবাই হাঁ করে দাঁড়িয়ে রইল, কেউ কিচ্ছু বলছে না। হঠাৎ মেম্বার এসে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললেন, আরে আর করলে কি তুমি কি পাগল হয়েছো নাকি? পরীকে মুক্ত করে দিলা কেন? ওকে দেখে খারাপ লাগছিল, চোখের সামনে ওকে মরতে দেখে কষ্ট হচ্ছিল। গ্রামের অনেককে পরী নাগিন রূপে ছবল দিয়ে মেরেছিল, তখন কষ্ট লাগেনি? এখন কি হবে কবিরাজ মশাই? এখন কি হবে? কি আর হবে, যা হবার তা তো হলোই। পরী পালিয়ে গেছে, ওকে আর ধরা সম্ভব না। কবিরাজের কথায় গ্রামের সবাই আমার উপর রাগারাগি করতে লাগলেন, কেউ কেউ তো মারতে আসলেন। এদিকে এমন অবস্থা দেখে মেম্বার সবাইকে শান্ত করে বললেন, সবাই থামো, নিষেধের বিচার পরে করছি, আগে পরীর কি ব্যবস্থা হয় সেটা শুনি। কবিরাজ বলল, আর কোনো ব্যবস্থা নেই, পরী পালিয়েছে। তবে আপনারা কোনো চিন্তা করবেন না, ওই পরী আপনাদের গ্রামে আর কারো কোনো ক্ষতি করবে না। আমি সেরকম কাজ করে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তবে তাই করুন। আর হ্যাঁ, নিষেধের বাবা শোনো, আজকের পর যদি গ্রামের আর কোনো ক্ষতি হয়, কেউ যদি সাপের কামড়ে মারা যায়, তাহলে এসবের দায় নিষেধের উপর পড়বে, ওর তখন কঠিন বিচার হবে। আমার বাবা বলল, নিষাদ একটা অন্যায় করেছে, কি আর করার, এরপর কোনো সমস্যা হলে আপনাদের যা মন চায় করবেন। এই কথাটা বলে বাবা আমাকে নিয়ে বাড়িতে গেলেন। এদিকে কবিরাজও সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমি বাড়িতে আসার পর বাবা আমার উপর অনেক রাগারাগি করলেন, অনেক বকাঝকা করলেন। বাবার বকা মুখ বুঝে সহ্য করছিলাম, দোষটা তো আমারই। পরীকে ভালো লাগতো, ও নাগিন হয়ে আমার জীবনে আসছিল, কিন্তু ও যে প্রতিশোধের জন্য এসেছিল এটা কে জানে। যাই হোক, এমন ঘটনার পর আমার মন সবসময় খারাপ থাকতো। এভাবে কেটে গেল 3টা দিন। এই 3 দিনে গ্রামে কারোর কোনো ঘটনা ঘটেনি। আমি হয়তো ভেবেছি গ্রামে আর কোনো সমস্যা হবে না, পরী আমার কাছে আর আসবে না, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে 3 দিন পর পরী আমার সাথে দেখা করতে আসলো। সময়টা তখন রাত 2টা কি 3টা। হঠাৎ মশার পো পো আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভাঙতে আমি নিজেকে দেখলাম জঙ্গলে শুয়ে আছি। আমি এখানে কিভাবে আসলাম? ভয়ে শরীরে লোম দাঁড়িয়ে গেল। সেখান থেকে উঠে দৌড়াতে যাব, ঠিক তখনই খেয়াল করলাম পরী আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে। পরীকে পাশে আর নিজেকে জঙ্গলে দেখে বুঝতে পারলাম পরী আমাকে এখানে নিয়ে আসছে, হয়তো আমার সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। ভয়ে ভয়ে পরীকে বললাম, পরী, আমি এখানে কেন? আমাকে এখানে কেন নিয়ে আসছো? দেখো, আমার কোনো ক্ষতি করো না, আমাকে বাড়িতে যেতে দাও। পরী বলল, ভয় পেও না নিষাদ, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ও আমার স্বামী সাপরূপে ঘুরে বেড়াচ্ছিলাম। তুমি তো মানুষ, সাপ দেখে ভয় পেয়ে মেরে ফেলেছ, এটা তো ইচ্ছা করে করনি। ওহ, তুমি কি আসলে নিজের ভুল বুঝতে পেরেছ, নাকি আবার নতুন কোনো অভিনয় শুরু করেছ? দেখো, দয়া করে নতুন করে ধোকা দেওয়ার কোনো প্ল্যান করো না, এর চেয়ে আমাকে মেরে ফেলো। আরে না, সত্যি বলছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। 3 দিন ধরে তোমাকে নিয়ে ভাবলাম, আমি তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম, এমনকি আঘাতও করেছি। এত কিছুর পরও তুমি আমাকে কবিরাজের হাত থেকে বাঁচিয়ে দিলে। আচ্ছা, একটা কথা বলো তো। কি কথা? তুমি আমাকে কবিরাজের হাত থেকে বাঁচালে কেন? আমাকে ভালোবাসো? এমনি বাঁচিয়েছি। না না, এমনি এমনি কিভাবে হয়? আমার প্রতি ভালোবাসা না থাকলে কি এত মানুষের সামনে আমাকে বাঁচাতে? এত কিছু বলতে পারবো না, এত কিছু জবাব দিতে ইচ্ছুক নই। বাহ, ঢঙও করতে পারো দেখি মেয়েদের মতো। তুমি কি মেয়ে নাকি মেয়েদের মতো অভিমান করো? আমার কোনো ঢং নেই, ওকে? এখন আমি বাড়িতে চললাম। না, এখন যেতে দিব না, একটু পর যাও। কেন? কথা বলার ইচ্ছা ছিল, বলেছো না, এখন আবার কি চাও? কি চাই জানো না? তোমাকে চাই। আমি কি জিন নাকি? আমাকে চেয়ে লাভ কি? ফালতু কথা বাদ দাও, আমাকে যেতে দাও। না, আগে বলো আমার প্রতি তোমার ভালোবাসা আছে কিনা, তা না হলে যেতে দিব না। না, বলবো না, চললাম আমি। না, যেতে দিব না, চিৎকার দিব কিন্তু। দাও। এত রাতে তুমি জঙ্গলে চিৎকার দিলে সবাই তোমাকেই চোর ভেবে পেটাবে, এর চেয়ে আমি যা বলি সেটার উত্তর দাও আর চলে যাও। হ্যাঁ, তোমার প্রতি আমার ভালোবাসা ছিল, এখন নেই। আর কিছু শুনবা? এখন নেই কেন? দেখো নিষাদ, যা হবার হয়েছে। তোমাকে আমার ভালো লাগে, তোমার প্রতি ভালোবাসা বেড়ে গেছে, আমাকে মাফ করে দাও। তোমার কোনো ভুল নেই, মাফ চাচ্ছ কেন? এখন আমাকে যেতে দাও। না, আগে আমার দিকে তাকাও, বলো ভালোবাসো। জোর করে ভালোবাসছো নাকি? ওই, জোর করবো কেন? আমি পড়ি, বুঝলা? আমার জন্য কত জিন পাগল, আমার সাথে কত জিন প্রেম করতে চায়। তা করো গিয়ে, আমি আবার কম কিসের? আমার সাথেও তো কত মেয়ে প্রেম করতে চায়। এত কথা বাদ থাকো, তুমি রাত অনেক গভীর হয়েছে, বাড়িতে যাব। এই বলে সেখান থেকে বাড়ির দিকে আসতে লাগলাম। ওদিকে পরি আমার পেছন পেছন আসতে লাগলো। ওকে দেখে বললাম, পেছন পেছন আসছো কেন? আমার কথার জবাবে পরি বলল, তোমাকে যদি আবার নাগিন ছোবল মারে তখন কি হবে? তাই তোমাকে নিয়ে বাড়িতে পৌঁছে দিচ্ছি। লাগবে না, এগিয়ে দেওয়া। ঢং, নিজে নাগিন সেজে গ্রামের এত মানুষের ক্ষতি করলো, এখন আসছে ঢং করতে। নিশা, তুমি এখনো অনেক কাহিনী জানো না। তুমি কেন গ্রামের কেউ জানে না? কি কাহিনী শুনি?
তোমরা ভাবছো আমি নাগিনের রূপে গ্রামের লোকেদের মারছি। না নিশাত, বিশ্বাস করো আমি একজনকেও মারিনি। এখানে একজন ভিলেন আছে যে এত সব কাজ করেছে এবং সামনেও করবে। মানে কি বলো? সে কে? পরি? এখন বলবো না, কাল বলবো। কাল কেন? আজ বলো। আজ না। ওই দেখো একটা লোক, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, নইলে অনেক কথা জিজ্ঞেস করবে। পরির কথায় তাড়াতাড়ি লুকোতে যাবে, ঠিক তখনই সেই লোকটা আমাকে দেখে ফেলে বলল, এই নিশাত না, তুমি এত রাতে এই জঙ্গলের দিকে আসছো কেন? মতলব কি, চুরি টুরি করো নাকি? আমি বললাম, চুরি করি আপনাকে কে বলেছে? হুদাই কথা বললে হবে? চুরি না করলে কোথায় গিয়েছিলে এত রাতে? টয়লেট করতে গিয়েছিলাম। তোমার কি বাসায় টয়লেট নেই? জঙ্গলে গেছো কেন? মাঝে মধ্যে জঙ্গলে করতে মন চায়, আপনার সমস্যা? সোজা কথা জিজ্ঞেস করছি, তারা উত্তর দিচ্ছ কেন? বেয়াদব ছেলে। হ্যাঁ, আপনি ভালো মানুষ। তা ভালো মানুষ আপনি এত রাতে বাইরে কি করেন? আমার বাড়ি এখানেই, আমি বের হলে দোষের কি? তা আমার বাড়ি কি বিদেশে নাকি? আমিও তো এই গ্রামেরই ছেলে। লোকটা বলল, মুখে মুখে কথা না বলে বাড়িতে যাও। ওনার কথায় আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। তখন আবারও পরি আমার কাছে এসে হাসতে লাগলো, বলল, তোমার আর লোকটার কাহিনী দেখে ভালো লাগলো। তোমার জন্য এত কিছু শুনতে হলো কেন? আমাকে বাইরে নিয়ে আসছো কেন? এখন বলো তো কি আসল কাহিনী? আমার কথায় মুচকে হাসি দিয়ে পরি বলল, আগে বলো ভালোবাসো, তারপর সব বলবো। পরে বলবো, এখন বলো কি বলতে চাইছিলে? সত্যি শুনবা? হ্যাঁ বলো। তুমি যদি নাগিনীর রূপে আমার গ্রামে এত সব মানুষকে না মেরে ফেলো, তাহলে কে মারলো? কে আছে গ্রামের মানুষের এত বড় ক্ষতি করলো? যে করেছে সেও একটা পরি। মানে? মানে তুমি শুনতে চাইলে না? নাগিন রূপে তোমার গ্রামের মানুষদের কে মারে? সেটাই বললাম, একটা পরি আছে। ও সাপের রূপে এতদিন তোমাদের গ্রামের মানুষদেরকে মেরেছে। কি বলো? কিন্তু কেন? ওই পরিটা এমনি এমনি তোমাদের গ্রামে আসেনি, ওকে আসতে বাধ্য করা হয়েছে। ওই পরি প্রতিশোধ নিতে আসছে তোমাদের গ্রামে। ও তোমার গ্রামের মোট 7 জনকে মেরে ফেলবে। এর মধ্যে 4 জন অলরেডি মরে গেছে, বাকি আছে আরো 3 জন। আমি বললাম, পরি কি বলছো এসব? আচ্ছা, ওই পরিটা কোনো সাপের রূপে মারছে বলতো? এসবের পেছনে দায়ী কে? এসবের পেছনে যে দায়ী সেটা হলো মেম্বার। কি মেম্বার সাহেব মানে? শোনো, সব ঘটনা খুলে বলি। আমরা জিন জাতি। আমাদের কিছু কিছু বংশের জিনদের কাছে অনেক ধন সম্পদ সোনাদানা থাকে। এগুলো আমাদের সম্পদ, তাই এগুলো আগলে রাখার দায়িত্ব আমাদের। একদিন হয় কি, তোমাদের গ্রামের মেম্বার আরও কয়েকজন মিলে রাত করে বাড়িতে ফিরছিল। তখন তারা জঙ্গলের মধ্যে ওই সোনার কলস দেখতে পায়। সেই কলসের মধ্যে অনেক ধন সম্পদ আছে। সবাই দেখে বুঝে ফেলেন এটা কোনো সাধারণ কলস না, এগুলো জিনদের সম্পদ। এগুলো হাত দেয়া ঠিক না, ভুল। ভুল জেনেও মেম্বারও তার সাথে থাকা 6 জন মিলে ওই কলসটা নিয়ে বাড়িতে আসেন আর লুকিয়ে রাখেন। এদিকে হয় কি, মেম্বারও বাকি 6 জন কলসটা বাড়িতে নিয়ে আসার পর ওই পরীটা অনেকবার তাদের স্বপ্নে এসে বলেন তার কলস, তার সম্পদ তাকে ফিরিয়ে দিতে, নইলে সমস্যা হবে। এইভাবে ওই পরী মেম্বার ও সবাইকে অনেকবার সতর্ক করেন, কিন্তু এরা সবাই পরীর কথার কোনো তোয়াক্কাই করেন না। এই জন্য ওই পরীটার প্রতিশোধ নিতে সাপ রূপে এক এক করে সবাইকে মেরে ফেলছে। 4 জন মরছে, সামনে মেম্বার সহ আরো 2 জন মারা যাবে। এত বড় ধোঁকা! ভিতরে ভিতরে আসলে এই কাহিনী। মেম্বার সাহেব তো মনে মনে তাহলে সবই জানেন। সব জেনে শুনে মানুষের সামনে এত অভিনয় করছেন দিনের পর দিন। অভিনয় করে লাভ নেই, ওই পরীর সামনে সাপের রূপে আবারও ওদেরকে ছোবল দিয়ে মারবে। এখানে আমার সাথেও একটা গেম খেলা হয়েছে। আমি তোমার কাছে আসতাম সাপ রূপে, আর ওই পরীটাও সবাইকে সাপ রূপে মেরে ফেলেছে। এতদিন দোষ করেছে ও, কিন্তু সবাই ভুল বুঝেছে আমাকে। ওই পরী যদি সবাইকে মেরে ফেলে, তাহলে কবিরাজ ওর কথা কাউকে বলল না কেন? কবিরাজ তো তোমাকে ধরতে আসছে, মেরে ফেলতে চাইছে। দেখো, কবিরাজ হলে হবে না, শক্তি থাকতে হবে। কবিরাজের চেয়ে ওই পরীটা খুব শক্তিশালী, তাই কবিরাজ এত গভীরে যেতে পারেনি। পরী, তাহলে এখন কি হবে? কি করলে মেম্বার ও বাকি 2 জন বেঁচে যাবে? বাঁচার একটাই পথ, মেম্বারকে বলো পরীর ধন সম্পদ ভরা কলসটা ফিরিয়ে দিতে। ওর সম্পদ ওকে ফিরিয়ে দিলে হয়তো ও মাফ করতে পারে, কিন্তু যদি পরীর সম্পদ ফিরিয়ে না দেয়, সেটা আত্মসাৎ করতে চায়, তাহলে সবগুলো মরবে। নাগিনও আমার কথার মাঝে হঠাৎ গ্রামের একদিক থেকে চিৎকারের আওয়াজ আসতে শুরু করলো। আওয়াজটা পেয়ে পরী বলল, দেখলে, বলতে না বলতে একজন মারা গেল। ওই পরীটা সাপের রূপে আরেকজন মেরে ফেলল। এখন বাকি আর 2 জন। 2 জনের মধ্যে একজন মেম্বার। তুমি মেম্বারকে সব ঘটনা খুলে বলো, আর বাঁচতে চাইলে পরীর সম্পদ ফিরিয়ে দিতে বলো। পরীর কথায় অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এমন কাহিনী তো সিনেমাকেও হার মানাবে। আমাকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পরী বললেন, নিশাত, এখানে দাঁড়িয়ে থেকো না, বাড়িতে যাও, আবার কেউ তোমাকে দেখে ফেলে সমস্যা হবে। পরীর কথায় ওকে বিদায় দিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর শুয়ে পড়লাম, আর কিছুক্ষণ পর ঘুম। পরের দিন সকালে আমার ঘুম ভেঙে গেল পরীর ডাকে। পরী ডাকছে, নিশাত ওঠো, আর কত ঘুমাবে? আজকে না ঈদের দিন, ঈদের নামাজ পড়তে যাবে না? পরীর ডাকে জেগে গিয়ে বললাম, কয়টা বাজে? তুমি এখানে কেন? আসলাম তোমাকে দেখতে, জাগিয়ে দিলাম। এখন ওঠো, গোসল করে নামাজের জন্য রেডি হও, আমি দেখি তোমাকে কেমন লাগে দেখতে। এদিকে তখন দরজার বাইরে থেকে মা ডাকছে, নিশাত ওঠ, নামাজে যাবি না? তোর বাবা গোসল করছে। মায়ের কথায় বিছানা থেকে উঠে পরীকে বললাম, এই তুমি এখন যাও, আমি গোসল করে নামাজে যাই। কেন? আমার সামনে রেডি হও, আমি দেখি।
আমার সামনে রেডি হও, আমি দেখি। হাসছে আমার বউটা। যাও, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন গেলাম, পরে আসবো। এদিকে আমি উঠে গোসল করে নামাজ পড়ে বাড়িতে আসলাম। এদিকে গত রাতে সাপে কেটে মারা যাওয়া লোকটার এখনও জানাজা হয়নি, তাই নামাজ শেষে বাড়িতে ফিরে সবাই সেই লোকটার জানাজায় গেলাম। জানাজা ও মাটি শেষে সবাই আবার একত্রে হয়ে আলোচনা করতে লাগলাম। সবাই একে অপরকে বলাবলি করতে লাগলো। আবারও সমস্যা শুরু হয়েছে। নাগিন আবারও ফিরে আসছে। কিছুদিন তো ভালোই ছিলাম। এদিকে সবার কথার মাঝে মেম্বার বললেন, সবাই চুপ করো, গ্রামে আবারও সমস্যা শুরু হয়েছে। কবিরাজ তো বলেছিল ওই পরী আর কারো ক্ষতি করবে না, সে পালিয়ে গেছে। তাহলে এবার কেন একজনকে মরতে হলো? আমি বললাম, সেটা তো আপনি ভালো জানেন মেম্বার সাহেব, জেনেও না জানার ভান করছেন কেন? মানে কি বলতে চাও? মানে বলতে চাই, অন্যের সম্পদ জোরপূর্বক নিজের কাছে রাখলে সে পেছনে লাগবেই। পরীর জিনিস পরীকে ফিরিয়ে দিন, তাহলে তো সবার মরতে হয় না। আমার কথা শুনে গ্রামের কয়েকজন মেম্বারের দিকে তাকিয়ে বললেন, মেম্বার সাহেব, নিশাত কি বলছে এগুলো? আপনি কি কিছু জানেন? সবার কথায় মেম্বার না বোঝার ভান করে বলে উঠলেন, না, আমি তো কিছুই জানি না। ও পাগল হয়ে গেছে, নিজের দোষ এখন আমার উপর চাপাচ্ছে। নিজের দোষ মানে কি? আমি কি দোষ করলাম শুনি? কি করেছো মনে নেই? সেদিন তুমি পরীকে বাঁচিয়েছ কেন? সেদিন পরীকে কবিরাজ বেড়ে ফেলে আজ আর এই দিন দেখতে হতো না, আবার একজন মরতো না। যেহেতু পরীকে মুক্ত করেছো তুমি, তার মানে তুমি দোষী, এখন তোমারই বিচার হবে। কেন আমার বিচার হবে কেন? আমি কি মেরেছে নাকি? তুমি মারোনি, কিন্তু পরীকে তো সাহায্য করেছো। এই বলে মেম্বার ও আমার মাঝে ঝগড়া শুরু হলো। গ্রামের একদল মেম্বারের পক্ষে, আরেকদল আমার পক্ষে। এভাবে বেশ কিছুক্ষণ ঝগড়া হবার পর বাবা আমাকে নিয়ে বাড়িতে গেলেন। মেম্বার সাহেব সবার সাথে অন্যায় করেছে, উনি অপরাধ করে সবার সামনে ভালো সাজার অভিনয় করছে। যাই হোক, সেই রাতে পরী আমার কাছে আসলো। ও এসে বলল, কি হলো, তুমি তো অনেক বোকা। কেন? আমি আবার কি করলাম? সবার সামনে মেম্বারের সাথে ঝগড়া করতে গেলে কেন? শোনো, মেম্বারকে একা বুঝিয়ে বলবা, ওনাকে বলবা ওই পরীর সম্পদ যদি ওকে ফিরিয়ে না দেয় তাহলে পরী সাপের রূপে ওনাকে মেরে ফেলবে। উনি তো স্বীকার করে না, সবার সামনে হয়তো করেনি, কিন্তু একা বললে ঠিকই স্বীকার করবে। আচ্ছা ঠিক আছে, দেখি কাল কথা বলে। পরী ও আমি দুজনে কথা বলার এক সময় হঠাৎ দরজা দিয়ে ধাক্কা দিয়ে খুলে বাবা ভিতরে চলে আসলেন। বাবাকে দেখে পরী খুব দ্রুত বাতাসে মিলে গেল, কিন্তু বাবার চোখ ফাঁকে দিতে পারল না। বাবা পরীকে ঠিকই দেখে ফেললেন। পরী আমার কাছে আসেন। বাবা আমার কাছে এসে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললেন, তুই কি পাগল? এত কিছু হবার পরও তুই পরীর সাথে কথা বলিস, যোগাযোগ রাখিস? পরী আবারও তোকে বোকা বানাচ্ছে, না জানি কোন দিন কি করে বসে। আজকের পর যদি পরীকে তোর কাছে আসতে দেখি তাহলে আমি নিজে কবিরাজের কাছে গিয়ে পরীকে ধরে মেরে ফেলবো। বাবার এমন কথার মাঝে পরী আমাকে অবাক করে বাবার সামনে এসে উপস্থিত হলেন। হঠাৎ পরীকে দেখে বাবা ভয়ে 2 পা পিছিয়ে গেলেন। বাবার এমন অবস্থা আমি বললাম, বাবা ভয় পেও না, পরী তোমার কিচ্ছু করবে না। পরী, তুমি বাবার সামনে আসলে কেন? পরী বলল, তোমার বাবার সাথে কথা বলবো। আমি কথা না বললে তোমার মা বাবা তোমাকে ভুল বুঝবে। আপনি নিশাদের বাবা হন, তাই আমি বাবা বলেই কথা বলি। বাবা, আমাকে দেখে ভয় পাবেন না, আর নিশাদেরও কিচ্ছু বলবেন না ওকে, কারণ আপনাদের গ্রামের সবার মৃত্যুর লোভের কারণে হয়েছে। এই বলে পরী বাবাকে সব কথা খুলে বললেন। বাবাকে বললেন মেম্বার সাহেব কতটা লোভী। পরীর মুখে এসব ঘটনা শোনার পর বাবা অবাক হয়ে বললেন, মেম্বার সাহেব এতটা লোভী, আমরা ওনাকে কতটা সম্মান করি, সেই উনি কিনা জিনদের ধন সম্পদ নিয়ে এসে নিজের কাছে রাখে। ওসব তো রাখতে পারবে না, ওই পরী ঠিকই সময় মতো নিয়ে যাবে। সেটা তো বুঝলাম, কিন্তু এসব বলতে গেলে তো মেম্বার উল্টো আমাদের উপর রাগারাগি করবে। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। নিশাদ গিয়ে ওনাকে একা বুঝিয়ে বললে ঠিক হবে। আপনি এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন, এসব নিয়ে চিন্তা করেন না। কিন্তু নিশাদকে নিয়ে চিন্তা করবেন না, ওর কিচ্ছু হবে না, আপনি যান। বাবা যাও, রুমে গিয়ে ঘুমাও, কোনো সমস্যা হবে না। আমার কথায় বাবা চলে গেলেন। বাবা চলে যাওয়ার পর পরী বলল, নিশাদ চলো। কোথায়? মেম্বারের বাড়িতে যাবা, গিয়ে ওনাকে বলবা উনি যদি ওই পরীর সম্পদ ফিরিয়ে না দেয় তাহলে অচিরে ওনাকে মেরে ফেলবে ওই পরী। পরীর কথায় রুম থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম মেম্বার সাহেবের বাড়ির দিকে। রাস্তায় আমি ও পরী হাঁটছি। হাঁটার সময় পরী আমাকে বলল, নিশাদ, আমাদের ভালোবাসার কি হলো? তুমি তো বললে না আমাকে ভালোবাসো কিনা, সব কথা বলতে হয় কেন? আমার মনের কথা, মনের অনুভূতি কি বুঝো না? বুঝি, তবুও তোমার মুখে শুনবো। দেখো, সব কথা বলতে হয় না, বুঝে নিতে হয়। বলো না, কি বলবো? আমায় ভালোবাসো? বললাম ভালোবাসি তোমায়। কি সত্যি? চলো বিয়ে করি। হয়েছে, থামো, এখন তো প্রেম হলো, আগে প্রেম করি তারপর বিয়ে। ও তাই বুঝি, ওকে। এখন যাও, মেম্বারের বাড়ি এসে গেছি, ওনার সাথে গিয়ে কথা বলো। পরের কথায় সামনে এগিয়ে মেম্বার সাহেবকে ডাক দিলাম। আমার ডাকে মেম্বার রুম থেকে বেরিয়ে বললেন, কি ব্যাপার, রাতের বেলা তুমি এখানে কেন? আসছি আপনার সাথে কথা বলতে। কি কথা? আপনি তো জানেন কি বলতে আসছি। দেখেন, আমি আপনার ভালোর জন্যই বলছি, ওই পরীর ধন সম্পদ ওকে ফিরিয়ে দিন, নইলে ওর হাতে মরবেন আপনি। আবার শুরু করলা? তোমাকে কতবার বলবো আমি এসব কিছুই নেইনি। অভিনয় বন্ধ করুন, আমি সব জানি। এখানে একা আছেন তাই স্বীকার করুন। তুমি কিভাবে জানো আমার সাথে একটা পরী আছে? পাগল হয়ে গেছো? কি বলছো এসব? পাগলা গারদে যাও, বিশ্বাস হচ্ছে না? পাগলের কথা আবার বিশ্বাস করব? আমি বললাম থাপ্পড় খাবেন। মেম্বার বলল, মানে?
আমার সাথে কোনো পরী আছে কিনা সেটার প্রমাণ নেবেন। হ্যাঁ, প্রমাণ দাও। মেম্বারের কথায় পরীকে ডাক দিয়ে বললাম, পরী, এনাকে বুঝিয়ে দাও তো তুমি সত্যি আছো কিনা। আমার কথায় পরী অদৃশ্য হয়ে মেম্বারকে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে মেম্বার মাটিতে পড়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, এটা কি হলো? কেন থাপ্পড় হলো? এখন তো প্রমাণ হয়েছে। হ্যাঁ, তাই বলে এত জোরে থাপ্পড় মারবে? আমার কি দোষ? আপনি তো বিশ্বাস করেন না পরী আমার সাথে আছে। এখন ভালোই ভালো সব স্বীকার করেন। মানে হ্যাঁ, এটা সত্যি, আমাদের কাছে একটা সোনার দানা ভরা কলস আছে, আমরা ওটা লুকিয়ে রেখেছি। দেখেন মেম্বার সাহেব, আপনারও জানা আমারও জানা, আপনি যে পরীর সম্পদগুলো নিয়ে এসেছেন ওগুলো ফিরিয়ে দিন, নইলে বাকি সবার মতো আপনারও মরতে হবে। সেটা আমি জানি, তাই তো ভয় থাকি। আচ্ছা যাও, তুমি যেহেতু এত করে বলছো, এতভাবে বোঝাচ্ছ, তাহলে আমি কালকে ওই পরীর সম্পদ ওকে ফিরিয়ে দেব। মেম্বার সাহেবের কথা শুনে আমি খুশি ওনাকে বললাম, কি সত্যি? ওকে, তাহলে তো ভালোই হয়। ঠিক আছে, রাত অনেক হয়ে গেছে, তুমি বাড়িতে যাও। কাল রাতে আমার সাথে দেখা করো, আর তোমার সাথে থাকা পরীকেও নিয়ে এসো। তোমাকে পাশে রেখে আমি ওই পরীটার সম্পদ ওকে ফিরিয়ে দেব। ঠিক আছে মেম্বার সাহেব, আমি তাহলে আসি। এই বলে আমি মেম্বারের বাড়ি থেকে বেরিয়ে আমার বাড়ির দিকে হাঁটতে লাগলাম। পরী তখন আমার কাছে এসে হাঁটতে লাগলো আর বলতে লাগলো, মেম্বার সাহেব এত সহজে রাজি হয়ে গেল? হবে না যে থাপ্পড় দিয়েছ, এতে ওনার শিক্ষা হয়ে গেছে। তবুও সন্দেহ হয়, কিছু কিছু মানুষ খুব হারামি হয়, বুঝলা? সেটা ঠিক, কিন্তু মেম্বার তো বলল কাল ওই পরীর সোনার কলস ওনাকে ফিরিয়ে দেবে। দেখা যাক কাল কি হয়। এখন কি সোজা বাড়িতে যাবে? হ্যাঁ, তাছাড়া আর কোথায় যাব? চলো আমার রাজ্যে যাই, জিনদের রাজ্যে। না বাবা, আমার ভয় করে। কিসের ভয় বোকা? তুমি তো জিনদের রাজ্যের জামাই হবা, আমি আছি না, ভয় কিসের? তবুও কেমন যেন ভয় লাগে। অন্য একদিন যাব। নিশাদ, সামনে তাকাও, দেখো কে। ও বাবা, কে এটা? পেতনি নাকি? পরী বলল, পেতনি না বোকা, ও আমার বোন। ওকে দেখে কি পেতনি মনে হয়? আমার কথা শুনে পরীর বোন আমার কাছে এসে বলল, কি দুলা ভাই, আমি কত সুন্দর একটা পরী, আমাকে পেতনি বানাই দিলেন, পচা দুলা ভাই। দুঃখিত, আমি আসলে ভয়ে বলে ফেলেছি, কিছু মনে করবেন না কেমন? ঠিক আছে দুলা ভাই। দুলা ভাই কে? আমার তো এখনো বিয়েই হয়নি। পরীর বোন বলল, আপুর সাথে বিয়ে হলে তো আপনি আমার দুলাভাই হবেন, তাই এখন থেকে দুলাভাই বললাম। হো, ওকে ঠিক আছে, বলেন। দুলাভাই, আমি আপনার শালি, আজ আমাদের প্রথম দেখা হলো, আমাকে কিছু খাওয়াবেন না? তাই তো, কি খাবেন বলেন? আমি তো পড়ি, তাই আপনার রক্ত খাবো। কাছে আসেন, একটু রক্ত চুষে খাই। না বাবা, তাহলে আমি মরে যাব। আরে ভয় পেও না, মজা করছে। এই তুই এখানে কেন, কিছু কি বলবি? আপু, তোমাকে বাবা ডাকছেন, চলো। ওহ, বাবা ডাকছেন, তাহলে তো যেতে হয়। নিশাদ, তুমি বাড়িতে গিয়ে ঘুমাও, কাল দেখা হবে, কেমন? আসি দুলাভাই, আবার দেখা হবে। এই কথাটা বলে পরী ও ওর বোন দুজনে বাড়িতে চলে গেল। এদিকে আমি সেখানে আর দেরি না করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার সাথে অবাক করা একটা ঘটনা ঘটল, যেটা কেউ ভাবতেও পারেনি। সকালে আমার ঘুম ভেঙে গেল, অনেক আওয়াজে বাইরে থেকে আমাকে কেউ ডাকছে। বাইরে থেকে ডাকাডাকির আওয়াজ শুনে দরজা খুলতে চমকে উঠলাম, কারণ দরজার বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ। পুলিশকে দেখে আমি বললাম, কি ব্যাপার স্যার, কোনো সমস্যা কি? চলো থানায় চলো। কেন? আমি আবার কি করলাম? আমার বাবা বলল, হ্যাঁ স্যার, নিশাদ কি করলো যে ওকে ধরতে আসছেন? ওই যে দেখুন, মেম্বার দাঁড়িয়ে আছে। মেম্বার অভিযোগ করেছে আপনার ছেলে নিশাদ কাল রাতে মেম্বারের বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে, আর মেম্বারকে থাপ্পড় মেরে হুমকি দিয়ে আসছে। পুলিশের মুখে কথাগুলো শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। ইনি কি বলছেন? পুলিশের কথা মেম্বারের কাছে গিয়ে বললাম, মেম্বার সাহেব এসব কি? কালকে বললেন কি, আর আজ এসব কি? দেখছো নাকি আমাকে পরি দিয়ে থাপ্পড় খাওয়ানো? এখন থানায় গিয়ে বুঝো মজা। মিথ্যা কথা বলে আমাকে কেন ফাঁসালেন? এখনও সময় আছে, পুলিশকে সত্যি কথাটা বলে দিন, নইলে পরি আপনাকে ছাড়বে না। আর নিজে বাঁচতে চাইলে ওই পরির সম্পদ ওকে ফিরিয়ে দিন। আমাকে জ্ঞান দিতে হবে না, আমি কিছুই দেব না। ওই সোনাদানা ধন সম্পদ সব একাই ভোগ করব, বড়লোক হয়ে যাব আমি। স্যার ওকে ধরে নিয়ে যান। মেম্বারের কথায় পুলিশ আমাকে গাড়িতে তুললেন। এদিকে বাবা মেম্বার সাহেবের কাছে গিয়ে অনুরোধ করছেন আমাকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাবার অনুরোধ মেম্বার শুনলেন না। পুলিশ আমাকে ধরে থানায় নিয়ে গেল। পরি ঠিকই বলেছিল, মেম্বার সাহেব আসলেই অনেক হারামি, ওনাকে এত সহজে বিশ্বাস করা ঠিক হয়নি। কিছু কিছু লোক সবসময় ভিলেন দেখে যায়। আমাকে ধরার সেই রাতে জেলের মধ্যে পরি আমার কাছে আসে। জেলের মধ্যে পরি আমার সাথে দেখা করলো। দেখা হতে ও বলল, নিশাদ এটা কি হলো? বলেছিলাম না মেম্বার সাহেবকে বিশ্বাস করতে নেই। কি করব বলো, সবাইকে একবার ভালো হবার সুযোগ দিতে হয়। লোভ মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়, বুঝলা? আমি তো পড়ি, আমি অন্য পরীরও খোঁজ জানি। তুমি দেখে নিও, দু একদিনের মধ্যে মেম্বার ও আরেকজন দুজনে মারা পড়বে ওই পরীর হাতে। একটা কথা মনে রাখবা, জিন জাতি ইচ্ছে করে যদি মানুষকে কিছু না দেয়, তাহলে তাদের কোনো জিনিস মানুষ তাদের কাছে রাখতে পারবে না। জিন জাতি একটু দেরিতে হলেও সেটা নিয়ে যাবে। এখন কি করব তাহলে? নির্দোষ কেউ জেলে থাকলে মানুষেরা কি করে সেটা বলো আগে। উকিলের কাছে যেতে হবে, গিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, আমি কাল তোমার বাবাকে নিয়ে একজন উকিলের কাছে যাব, গিয়ে উকিল নিয়ে এসে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব, কেমন? এই বলে পরি চলে গেল। এভাবে কেটে গেল 3টা দিন। 3 দিন পর বাবা একজন উকিল নিয়ে এসে আমাকে জেল থেকে বের করে নিয়ে গেলেন। জেল থেকে বেরিয়ে বাবার কাছ থেকে জানতে পারলাম মেম্বার ও আরেকজন, এই দুইজন গত রাতে মারা গেছে। মানুষটাকে কত করে বুঝালাম,
তবুও বুঝল না লোভ মানুষকে শেষ করে দেয়। এই কথাটা সময় থাকতে অনেকে বুঝতে চায় না। মন খারাপ করে বাড়িতে আসলাম। বাড়িতে এসে গ্রামের সবাইকে সব ঘটনা খুলে বললাম। গ্রামে যারা মারা গেছেন তারা লোভের কারণে মারা গেছেন। ওই পরীটা ওর সম্পদ পেয়ে চলে গেছে, এখন আর নতুন করে কোনো সমস্যা হবে না। আমার কথায় গ্রামের সবাই মনের সাহস পেয়ে যে যার বাড়িতে চলে গেলেন। আমিও চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর পরীর সাথে দেখা। পরী আমার রুমে এসে বলল, কি বাইরে বের হয়ে কেমন লাগছে? খুব ভালো। জেলে থাকতে কার বা ভালো লাগে? তা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমাদের কথার মাঝে হঠাৎ রুমে বাবা চলে আসলো। মা বাবাকে দেখে পরী সেখান থেকে চলে যেতে লাগলেন। ঠিক তখনই মা পরীকে বলে উঠলেন, যেও না মা, ভয় পেও না, আমরা তোমাকে কিছু বলবো না। হ্যাঁ মা, তুমি থাকো। তুমি নিশাদের আর আমাদের গ্রামের অনেক উপকার করেছো। হ্যাঁ, এটা সত্য, তুমি শুরুতে প্রতিশোধ নিতে আসছো নিশাদের উপর, কিন্তু এখন তো ভুল বুঝতে পেরে ভালো হয়ে গেছো। তুমি একজন পরী, হয়তো আমার ছেলেকে পছন্দ করো, ভালোবাসো। আমরা তো সবই বুঝি। আমরা তোমাদের ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। তোমাদের সত্যিকারের ভালোবাসা পূর্ণতা পাক, আমরা এটাই চাই। মা বলল, তোমরা কথা বলো মা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। এই কথা বলে মা বাবা চলে গেলেন। মা বাবা আমাকে আর পরীকে এত সহজে মেনে নিবে ভাবিনি, তবুও ভালো লাগছে পরীকে আপন করে পেয়ে।